ঘুম কেমন হয়েছে? ঘুম আর হলো কই, ঘুমটা তো আপনি ভেঙে দিচ্ছেন। বেশি ঘুমালে গায়ে এবার পানি ঢেলে দেব। এবার উঠ, ফ্রেশ হয়ে নে, আমাদের যেতে হবে। আমার অফিসের সবাই কি বাসে উঠে গিয়েছে? অফিসের সবাই না, শুধু তুই আর আমি। মানে অফিসের সবাই যাবে না? যাবে তো, তবে ওরা অন্য জায়গায় ঘুরতে যাবে, তুই আর আমি আলাদা একটি জায়গায় যাব। কোথায়? কোথায় যাব আমরা? অপূর্ব, তুই বড্ড বেশি প্রশ্ন করিস। সরি। এবার ওঠ, ফ্রেশ হয়ে নে, নাস্তা করতে হবে। জি, আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে এসে নাস্তা করলাম। বর্ষা আমাকে নিজের হাতে খাইয়ে দিল। নিয়ে এবার রেডি হয়ে নে, তোর জন্য আমি নিচে অপেক্ষা করছি। একটা প্রশ্ন করবো, প্লিজ রাগ করবেন না? কি বল না। আপনি আমায় কোথায় নিয়ে যাবেন? কথাটা শুনে বর্ষা হাসতে লাগলো। হাসতে হাসতে আমায় বলল, অপূর্ব, তুই পারিসও বটে, তোকে নিয়ে আর পারা যায় না, এত প্রশ্ন করতে পারিস। আরে বাবা, তোকে নিয়ে একটি জায়গায় ঘুরতে যাব, তোকে গিলে খাবো না, তাড়াতাড়ি আয়, আমি নিচে অপেক্ষা করছি। কথাটা বলে চলে গেল। আমিও দেরি না করে তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। রেডি হয়ে নিচে চলে গেলাম। গিয়ে দেখি হোটেলের সামনে বর্ষা আমার জন্য গাড়িতে অপেক্ষা করছে। গাড়িতে উঠতে গাড়িটা বেরিয়ে গেল হোটেল থেকে। হঠাৎ বর্ষা আমায় বলল, আচ্ছা অপূর্ব, তোর মনে পড়ে ছোটবেলায় আমরা যখন গ্রামের বাড়িতে যেতাম, তুই আর আমি নৌকা করে সারা নদী ভেসে বেড়াতাম? খুব মনে আছে। অসাধারণ ছিল সেই মুহূর্তগুলো। আপনি তো একবার নৌকা থেকে পড়েই গিয়েছিলেন। হঠাৎ আমার সিনে একটা ঘুষি মেরে বলল, মিথ্যুক, আমি পড়ে গিয়েছিলাম নাকি তুই আমায় ফেলে দিয়েছিলি? আপনার এখনো মনে আছে? থাকবে না মানে? খুব মনে আছে, তোকে শাপলা ফুল দেইনি বলে তুই আমায় ফেলে দিয়েছিলি। আপনিও তো খুব কিপটে ছিলেন। অতগুলো শাপলা ফুল নদী থেকে তুলেছিলেন, একটা চেয়েছিলাম তাও দিলেন না। অত শাপলা ফুল দিয়ে কি করেছিলেন আপনি? শাপলা ফুল আমার খুব পছন্দের, এটা আমি কাউকেই দিই না। শাপলা ফুল? আমি তো শুনেছি মেয়েদের পছন্দের ফুল হচ্ছে গোলাপ। সে যার যার নিজস্ব ব্যক্তিগত পছন্দ, আমার পছন্দের ফুল শাপলা। তা পছন্দ বলে কি দেওয়া যেত না অন্য কাউকে? যেত, কিন্তু আমি দিতাম না। আচ্ছা, তোর পছন্দের ফুল কি? আমার হুম, আমার পছন্দের ফুল গোলাপ। গোলাপ? কারণটা কি? গোলাপ ভালোবাসার স্মৃতি বহন করে। গোলাপ ভালোবাসতে শিখায়, গোলাপ দিয়ে ভালোবাসা প্রকাশ করা যায়। আমার ব্যক্তিগত অভিমত এটা। মানে বুঝলাম না কিছু। কেন, আপনি দেখেন না, একটি ছেলে যখন একটি মেয়েকে প্রপোজ করে তখন গোলাপ ফুল দিয়ে ভালোবাসার বহিঃস্থ প্রকাশ করে। বুঝলাম, কিন্তু গোলাপেও কিন্তু কাঁটা থাকে। হ্যাঁ জানি, এই যে বললাম গোলাপ ভালোবাসার স্মৃতি বহন করে। যেমন? বুঝলাম না কিছু। ভালোবাসা মানে যে শুধুই অনাবিল সুখ প্রশান্তি তা নয়। ভালোবাসার অপর নাম হচ্ছে কষ্টকে অলিঙ্গন করা, দুঃখকে ডেকে আনা। ভালোবাসার মাঝে শুধু সুখ পাওয়া যায় না, কষ্টটাকেও সমানভাগে ভোগ করতে হয়। যেমন? গোলাপ খুব সুন্দর ও সুগন্ধিযুক্ত ফুল, কিন্তু এর সৌন্দর্য ভোগ করতে হলে কাটার একটা খোঁচা খেতেই হবে আপনাকে। ঠিক তেমনি ভালোবাসার সুখটা পেতে হলে ভালোবাসার কষ্টটাও সহ্য করতে হবে। তবেই প্রকৃত ভালোবাসার মানে বোঝা যায়, ভালোবাসা যায়। এবার বুঝতে পারলেন কি? এত সুন্দর করে কথা বলা কবে শিখলি? ধুর, কি যে বললেন আপনি। আমি একটু লজ্জা পেলাম ওর এমন চাহনি রে, তাই মুখটা ঘুরিয়ে নিলাম জানালার দিকে, মুখ ফিরিয়ে নিলাম। গাড়িটা অনেকক্ষণ চলার পর একটা জায়গায় এসে থামলো। জায়গাটা ছিল নদীর তীর। সেখানে গিয়ে আমি তো পুরাই অবাক। বর্ষা আমাদের জন্য নৌকা ভাড়া করেছিল ঘুরবো বলে। তারপর আমায় বলল, কিরে, চল যাওয়া যাক। ছোটবেলায় ছোটবেলায় কিভাবে যাবেন? যেভাবে আগে যেতাম তোকে সাথে নিয়ে, ঠিক সেভাবে। কথাটা বলেই বর্ষা নৌকায় উঠে গেল। আমি অবাক হয়ে তাকিয়ে আছি ওর দিকে, যেন ছোট্ট একটা বাচ্চা মেয়ে। আমার দাঁড়িয়ে থাকা দেখে বর্ষা বলল, কিরে, দাঁড়িয়ে থাকবি নাকি? আয়। আমার না উঠলে হয় না? আমার মুখে কথাটা শুনেই থানা হেসে দিল। ওর হাসি দেখে আমি বললাম, কি হলো, হাসছেন কেন? তুই কি ভয় পাচ্ছিস নাকি? মানে ভয় পাবো কেন? গাড়িতে তোকে ছোটবেলার কথা বলেছিলাম যে তুই আমায় নৌকা থেকে ফেলে দিয়েছিলি এক সময়। তুই কি মনে করেছিস আমি তোকে নৌকা থেকে ফেলে দেবো আজ? একদমই না, আমি তো এমনি উঠতে চাইছিলাম না। বেশি কথা না বলে তাড়াতাড়ি নৌকায় ওঠ।
নৌকার মাঝি কই? নৌকা তো দেখছি পুরোই খালি। নৌকার মাঝি হবি তুই? মানে আমি নৌকা বাইবো? আমি কিন্তু নৌকা টোকা একদম বাইতে পারি না। না জানলেও আজকে তোকে নৌকা বাইতে হবে। যদি স্রোতের টানে কোথাও হারিয়ে যায় তখন কি হবে? সমস্যা কি? স্রোত যেখানে নিয়ে যাবে দুজনে হারিয়ে যাব অজানা কোনো এক জায়গায়। ভয় করবে না? তুই আছিস না আমার সাথে, ভয় কিসের? আমি একটু লজ্জা পেয়ে ওর থেকে চোখটা ফিরিয়ে নিলাম। তারপর আবার বর্ষা আমাকে বলে উঠলো, আশ্চর্য তো, তুই উঠবি? কখন থেকে নৌকায় দাঁড়িয়ে আছি আমি। আচ্ছা আচ্ছা উঠছি। এরপর আমি বইটা নিয়ে নৌকায় উঠে পড়লাম। বইটার মাথাটা তীরের বুকে লাগিয়ে টান দিলাম। আমি কিন্তু নৌকা চালাতে পারি না, কিন্তু ইচ্ছে করলে অবশ্যই পারবো। এরপর সোজা তীর থেকে নদীর বুকে ভেসে পড়লাম দুইজনে। বর্ষা নৌকার এক প্রান্তে, আমি আরেক প্রান্তে। আমি নৌকা বাইতে না জানলেও চেষ্টা করেছি ঠিকমতো যাতে বাইতে পারি। নদীটা ছিল অনেক বড়। বর্ষা ও প্রান্তে একদম চুপ হয়ে বসে আছে। মেয়েটাকে খুব সুন্দর লাগছে আজকে। শাড়ি পরেছে আজ। অবশ্যই বর্ষা খুব একটা শাড়ি পরে না, তবে শাড়ি পরলে ওকে যা মানায় না, একদম দেখার মতো। নীরবতার সমাপ্তি টেনে আমি ওকে প্রশ্ন করলাম, কিছু বলবেন না? কি বলবো? এই যে হঠাৎ করে আপনার নৌকায় ভেসে বেড়াতে ইচ্ছে হলো। এমনি, কোনো কারণ নেই। এই নদীতে কিন্তু শাপলা নেই। কথাটা শুনে বর্ষা একটু হাসলো, তারপর আমাকে বলল, সমস্যা নেই, তুই তো আছিস। আমি কি আর শাপলা ফুলের অপূর্ণতা পূর্ণ করতে পারবো? সে জানি না, তবে তুই কাছে থাকলে ভালো লাগে। মজা করলেন? মজা করব কেন? আমার মধ্যে ভালো লাগার মতো কি আছে এমন? তা জানি না, তবে ভালো মন আছে এটা জানি। ভালো মন দিয়ে কি সবকিছু পাওয়া যায়? মানে? মানে ভালো মনের কিন্তু জ্বালা বেশি, জানেন তো। তবে কয়জনই বা এই গুণটা থাকে বল? যাদের থাকে না তারা কিন্তু বেশি সুখী হয়। কি ব্যাপারটা কি অপূর্ব? কে আবার তোর মনে ব্যথা দিল? ব্যথা দিতে যাব কেন? এই দেখ দেখ, ওই যে ওইখানে কি সুন্দর ফুল। ওখানে নৌকাটা ঘোরা না রে। দূরে এক ঝাঁক কচুরি পানার মধ্যে কচুরি পানার ফুল ফুটে আছে। সেখানে দেখে বলছে নিয়ে যেতে। ফুল? কিন্তু ওগুলো তো কচুরি পানার ফুল। তাতে কি হয়েছে? ফুল তো। কচুরি পানার ফুলে কিন্তু কোনো গন্ধ নেই। তাতে কি? ফুল তো, সৌন্দর্য তো আছে, গ্রান না থাকুক। নৌকাটা আস্তে আস্তে ঘোরাতে ঘোরাতে নিয়ে গেলাম ওখানে। দেখলাম অবাক করা দৃশ্য। কি সুন্দরভাবে ফুলগুলো তুলছে বর্ষা। অনেকগুলো ফুল তুলছে। এতটা সুন্দর লাগছে ফুলগুলোর সাথে ওকে, মন চাইছিল একটা ছবি তুলে নেই। তাই সাথে সাথে ফোনটা বের করে ওর কয়েকটা ছবি তুললাম। এমন ভাবে পিক তুললাম যাতে ও বুঝতে না পারে, কিন্তু ফুল তোলার ফাঁকে কিভাবে যেন টের পেয়ে গেল বর্ষা। এরপর বর্ষা আমাকে বলল, এই, ছবি তুলছিস কেন আমাকে না জানিয়ে? দেখে ফেলেছেন? দেখি দেখি ছবিগুলো। এরপর আমি ওর হাতে মোবাইলটা দিলাম। পিক দেখে বর্ষা আমাকে বলল, খুব মন খারাপ না? আবার আমাকে মোবাইলটা দিয়ে দিল। নদীটা অনেক বড়। নৌকা বাইতে বাইতে অনেক দূর চলে এসেছি। হঠাৎ বর্ষা দূরে একটি মেলা দেখতে পেল, গ্রাম্য মেলা। দেখেই বলে উঠলো, এই অপূর্ব, সুন্দর একটি গ্রাম্য মেলা বসেছে ওখানে, নিয়ে চল না রে। আপনি মেলায় যাবেন? যাব, তাড়াতাড়ি নিয়ে চল। এরপর নৌকাটা নিয়ে গেলাম ওই মেলার তীরে। মেলা বসেছে নদীর তীরে, একদম নদীর গা ঘেঁষে। নৌকা ভিড়াতে দেরি, বর্ষা নামতে দেরি হলো না। আর কি করছেন কি, পড়ে যাবেন তো। পড়বো না, এবার নেমে আয় জলদি, মেলায় যাব, তাড়াতাড়ি কর। আচ্ছা ঠিক আছে, নৌকাটা ভিড়িয়ে নেই, না হলে তো চলে যাবে। এরপর একটি গাছের সাথে নৌকাটা বেঁধে দুজনে মেলায় ঢুকলাম। সে এক অনন্য অনুভূতি। গ্রাম্য মেলা যে কত সুন্দর তা আগে জানতাম না। এখানকার মানুষগুলো খুব সহজ সরল। কি নেই এই মেলায়? নাগরদোলা, চরকা, পুতুল নাচ, গ্রামের ঐতিহ্যবাহী কিছু পিঠাও আছে এখানে। তারপর আমি বর্ষাকে বললাম, পিঠা খাবেন? তুই খাওয়ালেই খাবো। তারপর দুটো পিঠা কিনলাম। অবশ্য পিঠার নামটা কি যেন বললো সেটা ভুলে গিয়েছি। সে এক বিরল নাম, যা বাপের জন্মে শুনিনি। পিঠা খেয়ে বর্ষা বলল, পিঠে খেতে তো দারুণ। আসলে গ্রামগঞ্জের পিঠা সত্যি খুব টেস্ট। আচ্ছা, ওদিকে চল। এরপর মেলার অন্য কোণে গেলাম। একটা খুব সুন্দর চুড়ির দোকান আছে।
কাচের চুড়ি, যা গ্রামের মেয়েরা সাধারণত পছন্দ করে থাকে। শুনেছি মেয়েরা নাকি কাচের চুড়ি পরতে ভালোবাসে, কিন্তু এদিকে দেখছি তার কোনো ইন্টারেস্ট নেই। ও খুব সহজে দোকানটা এড়িয়ে গেল, তাকালোই না। সঙ্গে সঙ্গে ওর হাতটা ধরে বললাম, আর যাচ্ছেন কই, দাঁড়ান একটু। কি হলো, থামলি কেন? দোকানটা দেখছেন? দেখেছি। কেন? আপনি চুড়ি পরতে ভালোবাসেন না? একদম না, আমার জানি কেমন লাগে। তারপরও আজকে পরে দেখেন না, কাচের চুড়ি ভালো লাগবে আপনাকে, খুব মানাবে। তাই? হুম। ঠিক আছে, তোর পছন্দ মতো কিনে দে, দেখি কেমন লাগে আমায়। আমি দেখে দেখে ওকে লাল চুড়ি কিনে দিলাম। ওর হাতে চুড়িগুলো দিয়ে বললাম, কাচের চুড়ি পছন্দ হয়েছে? তোর না নীল রং পছন্দ, তুই যে লাল চুড়ি নিলি। এটা আবার কেমন কথা? এটা আবার কেমন কথা মানে? তুই তো বললি তোর নীল রং পছন্দ। আমি কবে বললাম আমার নীল রং পছন্দ? সেদিন না বললি তোর নীল শাড়ি পছন্দ। ওর কথা শুনে আমি খুব জোরে হেসে দিলাম। তারপর বললাম, আশ্চর্য, আমি বলেছি আমার নীল শাড়ি পছন্দ, মানে একটি মেয়েকে নীল শাড়িতে আমার খুব ভালো লাগে। তবে আমি এটা কবে বললাম যে আমার লাল চুড়ি পছন্দ না? ওরে বাবা, তোর এত রহস্যবাজি আমি বুঝি না। যাই হোক, আপনি চুড়িগুলো পছন্দ হয়েছে কিনা তাই বলুন। খুব পছন্দ হয়েছে। আসলেই। তুই কিনে দিবি পছন্দ করে একটা জিনিস, আর আমার পছন্দ হবে না, এটা কি কখনো হয়? টাকা দিয়ে চারদিকটা আরেকটু ঘুরে দেখলাম। বর্ষা এবার বায়না ধরলো নাগরদোলায় উঠবে। আমাদের নাগরদোলায় উঠাবি প্লিজ। আপনার ভয় করবেন না? তুই উঠবি আমার সাথে, ভয় করবে কেন? আচ্ছা ঠিক আছে। এরপর দুজনে উঠলাম, একসাথে বসলাম। যখন নাগরদোলা উপরে উঠলো একটু ভালো লেগেছে ওর কাছে, কিন্তু নিচে নামতে ভয় আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। অবশ্য আমার কাছে একটু লজ্জা লাগলো, ব্যাপারটা আমি এনজয় করেছিলাম। বর্ষা সে চিৎকার নাগরদোলায়, তা বলা যায় না। অবশ্য চিৎকারের সাথেও হাসছে, বোঝা যাচ্ছে খুব মজা লাগছে ওর কাছে। আবার ভয় পাচ্ছে। এবার নাগরদোলা থেকে নেমে ফুচকার দোকানে গেল। এবার ফুচকা খাওয়ার বায়না। আমার না অনেকদিন যাবত ফুচকা খেতে খুব ইচ্ছে করছিল রে, প্লিজ কিনে দে না। একদম না ম্যাম, ফুচকা খেলে পেট খারাপ হবে। আরে একদিন খেলে কিচ্ছু হবে না তো, প্লিজ দে না রে। এখানকার ফুচকা ভালো হবে কিনা জানি না, দেখছেন তো খোলামেলা। আপনাকে ভালো রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াবো আরেকদিন, ওকে? রেস্টুরেন্টে ফুচকা খেতে যে মজা নেই, এখানে খেতে ওই মজাটা পাওয়া যায়। প্লিজ দে না রে। কি আর করার, এক প্লেট ফুচকা নিলাম ওকে দেওয়ার জন্য। তখনই বর্ষা আমাকে বলে উঠলো, কি রে, তুই খাবি না? না আমি এসব খাই না। আরে একটা খেয়ে দেখ, খুব মজা। যদিও আমি ফুচকা খাই না, কিন্তু বর্ষার হাতের খাওয়ার চান্সটা মিস করলাম না, খেয়ে নিলাম। কেমন রে? খারাপ না, ভালো। ফুচকা খাওয়া শেষে এবার পুতুল নাচ দেখবে, সেটাও দেখলাম। বাচ্চা মেয়ের মতো পুতুল নাচ দেখছিল আর হাসছিল, আর হাততালির তো কথা বাদ দিয়ে দিলাম, যেন ছোট্ট মেয়ের মতো। অবশ্য অনেকদিন পরে এরকম একটি জায়গায় এসে বর্ষা খুব খুশি হয়েছে, বুঝতে পারছি। আস্তে আস্তে পুরো মেলাটা ঘুরে দেখলাম, খুব আনন্দময় মুহূর্ত কাটালাম বর্ষার সাথে। অবশ্য ওর সাথে এরকম পরিস্থিতি অসাধারণ, এই সময় কাটানোগুলো আমার কাছে খুব ভালোই লেগেছিল। পুরো মেলাটা ঘোরা শেষ করে ওকে আবার সে নৌকা করে নিয়ে গেলাম নদীর তীরে, যেখানে আমরা গাড়ি রেখে এসেছিলাম। সারাদিন ঘুরতে ঘুরতে পুরো দিনটা শেষ হয়ে গিয়েছে। গাড়িতে করে সন্ধ্যায় গিয়ে হোটেলে পৌঁছালাম। হোটেলে গিয়ে পৌঁছাতে দেখলাম অফিস সবাই হোটেলের মাঠে বসে আড্ডা দিচ্ছে। আমাদের দুজনকে একসাথে গাড়ি থেকে নামতে দেখে সবাই আমাদের দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন অন্য গ্রহের কোনো প্রাণী দেখছে ওরা। অবশ্য আফসা ভাই আমাদের দেখে একটু মুচকি মুচকি হাসছিল। আমি আর ওদের দিকে না তাকিয়ে সোজা নিজের রুমে চলে গেলাম। আজকে সারাটা দিন খুব সুন্দরভাবে কাটিয়েছি বর্ষার সাথে। এরকম দিন আর ফিরে পাবো কিনা জানি না, তবে আল্লাহর কাছে এটি দেওয়া একটাই প্রার্থনা, ওর সাথে যেন সারাটা জীবন এভাবেই সময় কাটাতে পারি সুন্দরভাবে। রুমে গিয়ে বসতেই বর্ষা আবার আমার রুমে আসলো আর এসে আমাকে বলল, এই শোন, তোর কিন্তু শরীর খারাপ, রাতে একদম না খেয়ে ঘুমাবি না, বুঝেছিস? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। মাথা নাড়ালে হবে না, খাবার খাওয়ার পর ওষুধগুলো ঠিক মতো খাবি, ঠিক আছে? ঠিক আছে। এই কথাটা বলে বর্ষা রুমে চলে গেল। আমি ওয়াশরুমে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বিছানায় বসতেই আমার ফোনটা বেজে উঠলো। মোবাইল হাতে নিয়ে দেখি নানু ফোন করেছে। রিসিভ করে নানুর সাথে কথা বললাম। তবে নানু আমায় যা জানালো ফোন করে, তা আমার জীবনকে উলটপালট করে দেওয়ার মতো একটা বড় ধরনের ধাক্কা ছিল। আমার স্বপ্ন, আমার ভালোবাসা গুলো এক নিমিষে শেষ করে দেওয়ার মতো কিছু জানালো নানু।
আর সেটা হলো মামা নাকি বর্ষার জন্য ছেলে ঠিক করেছেন, ওর বিয়ে দেবে বলে। কথাটা শুনে আমি নির্বাক হয়ে গেলাম। তারপর নানু আমাকে বলল, কি রে অপূর্ব, কই তুই? কথা বলছিস না কেন? হ্যাঁ নানু বলো। কি বলো? কথা বলছিস না কেন? আসলে একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। আচ্ছা, রাতে খেয়েছিস? হ্যাঁ খেয়েছি, তুমি খেয়েছো? হ্যাঁ খেয়েছি। আচ্ছা শোন, বিয়ের ডেট কিন্তু ফিক্সড হয়ে গেছে। তুই কিন্তু সময় মতো এখানে চলে আসবি, একটুও কিন্তু দেরি করবি না। সবকিছু কিন্তু তোকেই করতে হবে। এই কথাটা শুনে আর নিজেকে সামলাতে পারলাম না। নানুর মুখে কথাটা শুনে মনের ভিতর কেমন যেন কালো মেঘে ছেয়ে গেছে, বুকটা যেন ভার হয়ে আসছিল। আমি কি বর্ষাকে আবার পেয়েও হারালাম? তারপর আমি নানুকে বললাম, আচ্ছা নানু একটা কথা বলি। হ্যাঁ বল না। তোমরা যে বর্ষার বিয়ে ঠিক করেছো, বর্ষাকে জানিয়েছো? আরে না, কি বলছিস এসব? ওকে জানালে কি বিয়ে করতে চাইবে? সেই 4 বছর থেকে যখন ওর বিয়ে ভেঙেছে তখন থেকে ওর বিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই বিয়ে করতে চাইছে না। তোর মামা ব্যাপারটা ওকে না জানিয়েই করেছে। যদি বর্ষা এই বিয়েতে অমত করে? কিসব অলক্ষণে কথা বলছিস অপূর্ব? অমত করতে যাবে কেন? ছেলেটা খুব ভালো রে, বিদেশ থাকে, বর্ষাকে খুব সুখে রাখবে দেখিস। তাছাড়া বর্ষাও বিয়েতে অমত করবে না। নানুর এই কথাগুলো শুনে আমি যেন আর চোখে পানি আটকে রাখতে পারলাম না। নিজের অজান্তে চোখের কোণে পানি চলে এসেছে, গাল বেয়ে অশ্রুগুলো ঝরে পড়ছে। এ যেন আমার ভালোবাসার ব্যর্থতার প্রকাশ করছে। আমি ভেবেছিলাম আম্মুর পরে নানু আমাকে কিছুটা বুঝবে, আমার মনের ইচ্ছাগুলো নানু বোঝার চেষ্টা করবে। কিন্তু না, নানুও বুঝলো না। আমি একাই রয়ে গেলাম, সে আগের মতো। তাহলে মাঝখানে আমার সাথে যা হয়েছে, এই সুখের স্মৃতিগুলো কি শুধুই মরীচিকা? কখনো কি বাস্তবে রূপান্তরিত হবে না? এগুলো কি ক্ষণিকের আনন্দে দেওয়ার জন্য এসেছিল আমার জীবনে? বর্ষার সাথে কাটানো সেই মুহূর্তগুলো সবই কি মিথ্যে? সবই কি স্মৃতির পাতা হয়ে থাকবে? না, কিছুই মাথায় ঢুকছে না। কি বলবো, কি বলা উচিত, আমার মাথায় কিছুই আসছে না। এসব ভাবছি, হঠাৎ নানু বলে উঠলো, অপূর্ব, কি রে চুপ হয়ে গেলি কেন? কই না তো, বলো। তোর গলায় কি হয়েছে? তুই এভাবে কথা বলছিস কেন? গলায় কি বসে গেছে নাকি? হ্যাঁ নানু, আসলে ঠান্ডা পানি একটু বেশি খেয়ে ফেলেছিলাম তো, তাই গলাটা ভেসে গিয়েছে। কি যে করিস তুই, একটু দেখে শুনে চলবি না? আচ্ছা, তোরা ঢাকায় আসছিস কবে? এই তো কালকের দিনটার পরে পরশু চলে আসছে আমরা সবাই। আচ্ছা ঠিক আছে, আর শোন, একদম নিজের অযত্ন করবি না, নিজের যত্ন নিবি, ঠিক আছে? ঠিক আছে নানু, রাখছি তাহলে। আচ্ছা। এই কথাটা বলে কলটা কেটে দিলাম। আমার মাথায় যেন আকাশটা ভেঙে পড়লো। কি যত্ন নিতে বলেছে আমায় নানু? গাছের গোড়া কেটে আগায় পানি দিলে হয়? আমার হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। এই অবস্থায় কিভাবে নিব আমার যত্ন? যে আমার যত্ন নিত, যে আমার কেয়ার করতো, তাকে তো সবাই মিলে কেড়ে নিচ্ছে আমার কাছ থেকে। তাহলে কিভাবে ভালো থাকবো? বলতে গেলে কেড়ে নিচ্ছ। আমি আর বেঁচে আছি নানু? জীবিত লাশ হয়ে বেঁচে আছি। এখন আমায় কেন এতটা হঠাৎ করে দিলা নানু? সত্যি কি বর্ষাকে আমি হারিয়ে ফেলছি? আমি চিরতরে হারিয়ে ফেলবো? জানি না ভাগ্যে কি আছে। তবে যাই হোক না কেন, বর্ষাকে ছাড়া আমার বেঁচে থাকা প্রায় অসম্ভব। কোনোভাবে ওকে ছাড়া আমি বেঁচে থাকতেই পারবো না। আমি বুঝতে পারছি না আমি এখন কি করব। মনের ভেতরটা এখন কষ্টের সাগরে পরিণত হয়েছে। হতাশা, দুঃখ আমাকে গ্রাস করতে চাইছে। বুঝতে পারছি না কি করব। বুকের বাম পাশটা প্রচন্ড রকমের ব্যথা করছে। প্রিয় মানুষকে হারানোর ভয় মানুষকে তিলে তিলে ক্ষয় করে দেয়, এবং সেটা হচ্ছে আমার সাথে। প্রিয় মানুষকে যে হারায় সেই বুঝে প্রিয় মানুষ হারানোর ব্যথাটা কেমন। এসব ভাবতে ভাবতে বালিশের কোণে মাথা দিলাম। খাওয়া দাওয়া আর হলো না, এমনি ঘুমিয়ে পড়লাম। অবশ্য সারা রাত ঘুমাতে পারিনি, বর্ষাকে হারানোর ভয়ে। অনেক ব্যর্থ চেষ্টা করেছি ঘুমানোর জন্য, কিন্তু দুই চোখের পাতা এক করতেই পারিনি। বর্ষাকে হারানোর ভয় আমার প্রশান্তি কেড়ে নিয়েছে আমার নিদ্রা। এখন কি করব সেটাই ভাবছি। দেখতে দেখতে নির্ঘুম সকাল হয়ে গেল। প্রায় সকাল 8টা বেজে গিয়েছে, কিন্তু এখন আমি বিছানায়। সারাটা রাত চোখ দিয়ে অনেক পানি পড়েছে। আমি কাঁদিনি, কিন্তু চোখ কেন জানি বারবার আমার ব্যর্থতার কথা মনে করিয়ে দিয়েছে। চোখের অশ্রুধারা। নিজের ভালোবাসার মানুষটা অন্যের সংসার করাটা কতটা কষ্ট সেটা আমি জানি। আমার চোখ যেন বারবার বলতে চাইছে, তুমি ব্যর্থ ভালোবাসায়, তুমি হারিয়েছো বর্ষাকে, তুমি আর কখনো ফিরে পাবে না তাকে। এটাই আমার ভাগ্য, এটাই আমার নিয়তি, আর এটা নিয়েই তোমাকে সারাটি জীবন বাঁচতে হবে। হঠাৎ কলিং বেল বেজে উঠলো। দরজা খুলতে বর্ষা আমাকে বলল, গুড মর্নিং। গুড মর্নিং। মুখটা শুকনো লাগছে কেন? রাতে খাসনি কিছু? হ্যাঁ খেয়েছিলাম তো।
দেখি শর্ত আমি দেখছি। আমাকে পাশ কাটিয়ে সোজা টেবিলের কাছে চলে গেল। গিয়ে দেখলো খাবার পড়ে আছে, যেমনটা ও রাতে রেখে গিয়েছিল ঠিক তেমনই। অপূর্ব, তোকে আমি রাতে বলে গিয়েছিলাম রাতে খাবার খেয়ে তারপর শুবি। তুই একটুও খাবার খাসনি, আর ওষুধ নিশ্চয়ই ওষুধগুলোও খাসনি। আসলে মনে ছিল না, কি আশ্চর্য রকমের ছেলে তুই, মনে থাকবে না কেন? ভুলে গিয়েছিলাম। হঠাৎ আমার সামনে এসে দাঁড়িয়ে আমার দু গালে আলতো করে হাত দিয়ে বলল, কি হয়েছে তোর, রাতে ঘুমাসনি? ওর চোখের দিকে তাকিয়ে খুব বলতে ইচ্ছে করছে, তোমার মতো আর কেউ আমার খেয়াল রাখে না বর্ষা। কেউ আমার মুখটি দেখে আমার মনের কথা বুঝতে পারে না। তারপরেও তোমার সাথে আমার যেন যোজন যোজন দূরত্ব। এ দূরত্ব তুমি ভেঙে দিতে পারবে না বর্ষা। তুমি কি কখন আমার হবে না? কখনো আমি কি তোমাকে আপন করে পাবো না? এসব ভাবতেছি হঠাৎ বর্ষা বলে উঠলো, কি রে, কি হয়েছে তোর? বল, রাতে ঘুমাসনি কেন? আসলে ঘুম আসছিল না, কেন ঘুম আসছিল না? এমনি। আচ্ছা যা, ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য ব্রেকফাস্ট নিয়ে আসছি। কথাটা বলে বর্ষা চলে যেতে লাগলো, আর আমি তখনই ওর হাতটা ধরে ফেললাম। ও আমার দিকে তাকিয়ে বলল, কি রে, কিছু বলবি? আমায় কাল রাতে নানু ফোন দিয়েছিল। তাই নাকি? তা কি বলেছে দাদু? মামা আপনার জন্য ছেলে দেখছে। এই কথাটা শুনে বর্ষা আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এরপর আবার আমি বলতে লাগলাম, আপনার নাকি বিয়ের ডেট ফিক্স করে ফেলেছে। আশ্চর্য, আপনি হাসছেন কেন? ওলে বাবা লে, এই জন্য বুঝি তোর মন খারাপ? আশ্চর্য, আমি কখন বললাম এই জন্য আমার মন খারাপ হয়েছে? বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছেন? আপনার তো বিয়ের ডেট ফিক্সড হয়ে গিয়েছে। মামা তো এবার আপনাকে বিয়ে দিয়েই দিবে। আরে ধাত, এরকম কতবার বিয়ের ডেট ফিক্সড করেছে বাবা আমার জন্য, কিন্তু একবারও আমার ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে পারেননি। তার মানে তো এই নয় যে এবারও পারবে না। দেখ, সকাল সকাল আমার মেজাজটা গরম করে দিস না তো এই সমস্ত আজে বাজে কথা বলে। কিন্তু মামা তো আপনার বিয়ের ডেট ফিক্স করে দিয়েছেন, ঢাকা গেলে আপনার বিয়ে দিয়ে দিবে। একেবারেই না, আমার ইচ্ছার বিরুদ্ধে কিছুই করতে পারবে না। আপনি তো শিওর হচ্ছেন কিভাবে? এই জন্য যতবার আমার বিয়ের ডেট ফিক্সড করেছে, একবারও আমার পছন্দ হয়নি এই ছেলেকেও। তার মানে এবার ছেলেটিকে পছন্দ হলেও হতে পারে? এটা আবার কখন বললাম? আপনি তো এখানে ছেলে দেখেননি, সুতরাং পছন্দ হলেও হতে পারে। 1% সম্ভাবনা তো আছে, পছন্দ হলেও হতে পারে। তার মানে আপনি যে বিয়েটা করবেন না এটা 100% শিওর নন। দেখ বাবা কখনোই আমার ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে পারেনি, তাই তুই চাপ নিস না। বাবার ওসব জোরাজুরি আমার ওসবে কোনো প্রভাব ফেলবে না। নে এবার তুই ফ্রেশ হয়ে নে, বেশি কথা না বলে। আমি তোর জন্য খাবার আনছি। কথাটা বলে বর্ষা চলে গেল। আমার মন থেকে মেঘগুলো যেন আস্তে আস্তে কেটে গেল। ওর কথাটা একটু শান্তি পেলাম। বুঝলাম যে মামার ডিসিশন ওর উপর তেমন একটা এফেক্ট করবে না, ওর পছন্দটাই সর্বাধিক। তারপরও খাবার নিয়ে এলো, এবার আর নিজের হাতে খাইয়ে দিল না। ও খুব তাড়া করে চলে গেল। খাবারটা দিয়ে আমি নিজের হাতে খেয়ে নিলাম। খাওয়া শেষ হতে আফসার ভাই আমার রুমে ঢুকে পড়লো। কি ব্যাপার অপূর্ব ভাই, কাল সারাদিন ম্যাডামের সাথে কোথায় বললেন? আচ্ছা আফসার ভাই, কালকে দেখলাম আপনি আমাকে লক্ষ্য করে হাসছিলেন। আপনারা গেলেন সকালে, ফিরলেন রাতে, সারাদিন ছিলেন কই? এইভাবে মনটা একটু আনন্দময় লাগছিল আর কি, তাই হাসছিলাম। আনন্দ লাগার কি আছে আফসার ভাই? আরে মিয়া, আপনি যে প্রথম বলেই ছক্কা খাকালেন, আমাদেরকে কিছু না জানিয়ে এই কাজটা ঠিক করলেন। আফসার ভাই, সবসময় এরকম করবেন না তো, ভালো লাগে না। আমার আর ম্যাডামের মধ্যে কোনো ধরনের সম্পর্ক নেই, ওকে? সে তো বাইরে বাইরে, ভেতরে ভেতরে তো ঠিকই ম্যাডামকে ভালোবাসেন। আপনি কেমনে বুঝলেন? সেদিন বাগানে ম্যাডামকে জড়িয়ে ধরেছিলেন, সেটা কি অস্বীকার করতে পারেন? সেটা তো চাক্ষুষ প্রমাণ ছিলাম আমি। আরে আফসার ভাই, সেই ঘটনার পরিস্থিতি ছিল অন্যরকম। আপনি সেটা না বুঝে নিজের মতো করে ভেবে নিয়েছেন যে ম্যাডাম আমাকে ভালোবাসে। হ্যাঁ ভাই, সবই বুঝি, আমি তো কচি খোকা। আপনার থেকে এখন ABCD শিখতে হবে আর কি। আফসার ভাই, কোনো কাজ আছে? আপনারই তো নিতে আসছি, বাইরে সব অপেক্ষা করছে। আজকে ঘুরতে যাবেন না? ঠিক আছে চলেন, বেশি কথা বললেন না, মেজাজটা গরম হয়ে যায় সকাল সকাল। একটু বিরক্তিকর ভাব নেই। এরপর আফসার ভাই আর আমি হোটেলের নিচে চলে গেলাম। বাসের মধ্যে বর্ষা সহ আমরা সবাই শেষবারের মতো খাগড়াছড়ি ঘুরে বেড়ালাম। খুব অসাধারণ মুহূর্ত ছিল, সবাই মিলে কাটানো দিনগুলো খুব এনজয় করেছি। তারপর ঘোরা শেষে অবশ্য সবাই হোটেলে ফিরে এলাম।
রাতটা কাটিয়ে সকাল সকাল ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম সবাই মিলে। তারপর সোজা অফিসের সামনে গিয়ে বাসটা থামলো। এরপর যে যার গন্তব্য চলে গেল। তবে বর্ষা আমায় বলল আমি যেন ওর সাথে গাড়িতে করে যাই, তাই আমি তার গাড়িতে করে গেলাম। রাস্তায় যেতে যেতে ওর বিয়ের ব্যাপারে ওকে একটা প্রশ্ন করলাম, আচ্ছা যদি মামার ঠিক করা ছেলেকে পছন্দ হয় আপনি বিয়ে করে নেবেন? এত কিছু জানি না, এখনো তো তাকে দেখিনি, দেখার পর বলতে পারি। তার মানে পছন্দ হলে বিয়েটা করবেন কনফার্ম? কেন, তুই চাস না আমি বিয়েটা করি? আমি বর্ষার কথাটার উত্তর না দিয়ে বাহিরের দিকে তাকিয়ে রইলাম। আমি চাই আমার নিরাপত্তার মাঝে বর্ষার প্রশ্নের উত্তর খুঁজে পাক। বর্ষা অনুভব করুক আমি ওকে কতটা ভালোবাসি। গাড়িটা আমার বাড়ির সামনে এসে থামলো। আমি গাড়ি থেকে নামতে বর্ষা বলল, এই শোন, রাতে কিন্তু খেয়ে ঘুমাবি, ওষুধগুলো ঠিক মতো খাবি, মনে থাকবে? আমি মাথা নাড়িয়ে বললাম হ্যাঁ। তারপর বর্ষা আমাকে বলল, মাথা নাড়ালে হবে না, আমি কিন্তু রাতে ফোন করব, ঠিক মতো যেন ওষুধগুলো খাওয়া হয়, বোঝা গেছে? কি খেয়ে নেব? ঠিক আছে, এখন আসি তাহলে, বাই। বাই, সাবধানে যাবেন কিন্তু। মামা মামি তোমরা এখানে কি করছো? আর আমার রুমের চাবি পেলে কোথায়? বাড়িওয়ালার কাছে চাবি দিয়ে গেছিলি না, ওদের কাছ থেকে নিয়েছি। ও বুঝলাম। তা এ অসময়ে এখানে কেন এসেছো তোমরা? এখানে আয়, আমার কাছে বস। আল্লাহ তুমি আমার নানুকে জান্নাতবাসী করিও। বড্ড বেশি মিস করি তোমায় নানু। তোমার স্মৃতিগুলো আজও মনে পড়ে আমার। এত তাড়াতাড়ি ছেড়ে চলে যাবে কখনোই ভাবিনি। যাই হোক, গল্পে ফিরে আসা যাক। বড় মামি আমার গালে হাত দিয়ে বলল, ইস, চেহারাটার কি হাল করেছিস তুই? ঠিক মতো খাওয়া দাওয়া করিস না অপূর্ব? তুমি আমার জন্য এত চিন্তা করো না তো মামি। আমি দিব্যি সুস্থ আছি আর ঠিকমতো খাওয়া দাওয়া করছি। কি খাওয়া দাওয়া করছিস শুনি? ঠিক মতো খাওয়া দাওয়া করলে তোর চেহারা এই হাল হয়? আগে থেকে কত রোগা হয়ে গিয়েছিস তুই। তুই আমার নাতিটাকে আবার বকাবকি শুরু করে দিলি। তোমাকে না কতবার বলেছি তোমার এই স্বভাব পরিবর্তন করো, সবসময় শুধু রাগারাগি। রাগ ছাড়া তুমি একটু কথা বলতে পারো না, তাই না? রাগারাগি করি ছেলে মেয়েদের ভালোর জন্যই তো নাকি? ছেলে মেয়েদের শাসনে না রাখলে পরে বিগড়ে যাবে না? তুই থামবি? আমি মামার কথা শুনে হাসছি। হঠাৎ করে মামি বলে উঠলো, তা হ্যাঁ রে বাবা, রাতে ঘুমাসনি? তোর চেহারাটা এরকম লাগছে কেন? মামি তুমি অযথা আমার জন্য টেনশন করছো। আমি সুস্থ আছি, ভালো আছি, কিন্তু তোমরা এই অসময় এখানে কি করছো? আর আমি যে আজ আসবো সেটা জানলে কি করে? মা বলেছে আমাদের। মা নাকি কালকে তোকে ফোন করেছে। ও হ্যাঁ, কালকে নানুকে বলেছিলাম যে আজ এখানে আসছি, কিন্তু তোমরা এখানে কেন এসেছো সেটাই বুঝতে পারছি না। তুই তখন থেকে এমন করছিস যেন আমার এখানে আসাতে তোর কত বড় সমস্যা হয়ে গেছে। নানু আমি এটা আবার কখন বললাম? কিন্তু এখানে আসার তো কোনো কারণ আছে নাকি? কারণ তো আছেই, কিন্তু তুই আগে গিয়ে ফ্রেশ হয়ে নে। অনেকটা পথ জার্নি করে এসেছিস, একটু ফ্রেশ হয়ে নে, ভালো লাগবে। তারপর তোর সাথে কথা বলছি। হ্যাঁ বাবা, তুই আগে একটু ফ্রেশ হয়ে নে, তারপর তোর সাথে কথা বলছি। কি কথা মামি? অপূর্ব, আগে যা ফ্রেশ হয়ে নে, তারপর বলছি। এখন বলা যায় না? আহা, আগে ফ্রেশ হয়ে আয় না। ঠিক আছে, যাচ্ছি। তুই যা, ফ্রেশ হয়ে নে, ততক্ষণে আমি তোর জন্য খাবার রেডি করছি। মা মামির কথাগুলো কেমন যেন লাগছে আমার কাছে। খুবই রহস্য করে কথা বলছে ওনারা। কি বলতে চাইছে আমার সাথে? বর্ষার ব্যাপারে কিছু না তো? এছাড়া আমার কি হতে পারে? হয়তো বর্ষার বিয়ের ব্যাপারে কিছু বলবে আমায়। যখনই বর্ষার বিয়ের কথা মনে পড়ে তখন আমার বুকের ভেতরটা কেমন যেন ভার হয়ে আসলো। আমি আর অত কিছু না ভেবে ফ্রেশ হতে চলে গেলাম ওয়াশরুমে। মামি আমার জন্য খাবার রেডি করেছে আর নানু বসে আছে। বসে নিজেদের মধ্যে কি যেন নিয়ে আলোচনা করেছে। আমি ফ্রেশ হয়ে গিয়ে মামার কাছে বসে পড়লাম আর বললাম, মামা এবার বলো কি বলবে? আগে খেয়ে নে, পরে বলছি। মামি পরে খেলে চলবে, আগে বলো না কি বলতে চাও। আগে খেয়ে নে, পরে বলছি। কি আর করার, সহজে কেউ বলতে চাইছে না, তাই খুব জলদি করে খেয়ে নিলাম কথাটা শোনার জন্য। নাও, খাওয়া তো শেষ, এবার বলো। দেখ অপূর্ব, তুই এখন বড় হয়েছিস, বুঝতে শিখেছিস, জানতে শিখেছিস, দায়িত্ব কি জিনিস সেটা অনুধাবন করতে পারিস। মা তুমি এভাবে বলছো কেন? বাবা আমার, আমরা সবাই তোকে না জানিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি বাবা। মামির মুখে কথাটা শুনে বুকের ভেতরটা কেমন যেন করে উঠলো। কি সিদ্ধান্ত নিয়েছো মামি? দেখ বাবা, তুই আর বর্ষা একসাথে ছোটবেলা থেকে বড় হয়েছিস, একসাথে সময় কাটিয়েছিস।
কি হয়েছে মামি? খুলে বলো না, কি বলতে চাও? অপূর্ব, জানিস তো বর্ষার বিয়ে ঠিক হয়েছে। জানি মামি। খুব জলদি বর্ষার বিয়ে হয়ে যাচ্ছে, তাই আমরা ঠিক করেছি বর্ষার বিয়ের পরপরই আমরা তোর বিয়ে দিয়ে দেব। কথাটা শুনে মাথাটা উঠিয়ে মামির দিকে শুধু তাকিয়ে রইলাম। আমি যেন মরিচিকার মধ্যে আছি। এসব কি শুনছে আমি? এরপর মামি আবার বলে উঠলো, হ্যাঁ বাবা, তোকে ছোটবেলা থেকে আমি মায়ের মতো আদর করেছি। তোর ভালো কথা চিন্তা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তুই এতে অমত করিস না বাবা। কিন্তু মামি এত তাড়াতাড়ি কিভাবে? আমি মানিয়ে নিতে পারবো না। মানিয়ে নিতে পারবি না কেন? অপূর্ব, অনেক সময় তো পার হয়ে গেল বাবা, এবার একটু সংসারী হ। কিন্তু মামা হঠাৎ করে। হঠাৎ করে কোথায় বাবা? আমি তোর মামি, তোর নানু অনেকদিন যাবতীয় এই বিষয়ে চিন্তা করছিলাম। আমার মেয়েটার কত স্বপ্ন ছিল তোকে নিয়ে, বলতো? তোকে প্রতিষ্ঠিত দেখবে, তোকে সংসারে দেখবে, খুশি দেখবে। কিন্তু আমার মেয়ে অকালে মরে গেছে বলে তার স্বপ্নগুলো কি মরে যাবে নানু ভাই? কিন্তু নানু, এ বিষয়ে আমার একটু চিন্তা ভাবনা করার প্রয়োজন ছিল। হঠাৎ করে কি করে আমি সব সামলে নিব? কিসের চিন্তা ভাবনা করার প্রয়োজন? তোর কি আমাদের সিদ্ধান্তের উপর কোনো ভরসা নেই? আহ, তুমি ছেলেটার সাথে এমনভাবে কথা বলছো কেন? আসলে মামা, আমি সে কথা বলতে চাই না। আসলে এই বিষয়ে আমার একটু ভাবার প্রয়োজন ছিল। ভাবার কোনো প্রয়োজন নেই বাবা। বিশ্বাস কর, আমি তোর জন্য যে মেয়েটা দেখেছি খুবই ভালো মেয়ে, তোর উপযুক্ত, শিক্ষিত, সুন্দরী, মার্জিত। তোর সাথে খুব মানাবে বাবা। তুই আর না করিস না, রাজি হয়ে যা। আমরা তো তোর ভালোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছি অপূর্ব। তুই আর অমত করিস না নানু, রাজি হয়ে যা। কিন্তু নানু। অপূর্ব বাবা, তোর তো নিজের খেয়াল রাখার জন্য কারো প্রয়োজন, তাই না? এই যে তুই এরকম খামখেয়ালি জীবনযাপন করছিস, ঠিক মতো খাচ্ছিস না, ঘুমাচ্ছিস না, এভাবে তো আর চলে না। এবার একটু সংসারী হয়ে জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে নি বাবা। কিন্তু মামা, আমার একটু সময়ের প্রয়োজন ছিল। অপূর্ব, লক্ষ্মী ছেলে আমার, তোর কি আমার উপর কোনো ভরসা নেই? মামির উপর কোনো ভরসা নেই তোর? মামি, আসলে আমি সেটা বলিনি, কিন্তু। তাহলে আর অমত করিস না বাবা, রাজি হয়ে যা। আমার জন্য বাবা রাজি হয়ে যা বাবা। আমি কি তোর মায়ের থেকে কম কিছু? প্লিজ বাবা, তোর সুখের জন্যই বলছি, তোর ভালোর জন্য বলছি বাবা। আর অমত করিস না এ বিষয়ে, এ বিয়েতে রাজি হয়ে যা। আমি মাথা নিচু করে বসে আছি মামির সামনে। সবাইকে মানা করতে পারলেও মামির কথা আমি ফেলতে পারি না। মামি আমাকে খুব আদর করতেন ছোটবেলা থেকেই, একদম মায়ের মতোই আদর করতো। তাই মামির কথার উপর কোনো কথা বলতে পারলাম না। আমি বলতে চেয়েছিলাম যে মামি, আমি বর্ষাকে ভালোবাসি, কিন্তু তার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। এরপরে যদি আমি কথা বলি মামির কাছে, আমি ছোট হয়ে যাব। আমি কখনোই করতে পারবো না। আমি অনেকক্ষণ ধরে চুপ করে আছি, কোনো কথা বলছি না। হঠাৎ মামি বলে উঠলো, তাহলে ওই কথাই রইলো, আমরা তাহলে বিয়ের ডেট ফাইনাল করি। আজ তাহলে আমি আসি বাবা, আমরা সমস্ত কথা পাকাপোক্ত করে তোকে জানাবো, কেমন? তাহলে আজ আসি বাবা, আর কিচ্ছু চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। মামি আমার কপালে একটা চুমু দিয়ে চলে গেল। নানু বলে উঠলো, অপূর্ব, ভাবিস না নানু, যা করব তোর ভালোর জন্যই করব। কথাটা বলে নানু আমার কপালে একটা চুমু দিয়ে চলে গেল। এরপর সবাই চলে গেল, আমি শুধু চুপ করে বসে রইলাম, আর কোনো কথা বলিনি। আমি নির্বাক হয়ে গিয়েছিলাম। এই কোন ঝড় আমার উপর দিয়ে বয়ে চলেছে? এরকম পরিস্থিতির মধ্যে পড়েছে আমি শুধু সিদ্ধান্তহীনতায় ভুগেছি। কি করব বুঝতে পারছিলাম না। দ্বিমুখী প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমি একা আটকা পড়ে গিয়েছি। এদিকে বর্ষার বিয়ে ঠিক হয়েছে, অন্যদিকে আমার বিয়ে ঠিক হতে চলেছে। কি করব এখন আমি? তাহলে কি বড়দের কথা রক্ষা করতে গিয়ে আমি আমার ভালোবাসাকে চিরতরে হারাবো? আমি কি হারিয়ে ফেলবো বর্ষাকে? আমি কি কখনো ভুলতে পারবো না? মামি যখন বিয়ের কথাটা বলছিল, বর্ষাকে হারানোর ভয়ে বুকের ভেতরটা কেমন যেন কান্না পেয়েছিল। কিন্তু ছেলেদের নাকি প্রকাশ্যে কাঁদতে নেই, তা নাকি লজ্জার। কিন্তু এখন তো কেউ নেই, বুকটা আমার ফেটে যাচ্ছে বর্ষাকে হারানোর ভয়ে। এখন শুধু চোখ দিয়ে পানি পড়ছে না, এখন তো খুব কাঁদতে ইচ্ছে করছে। যখন কাঁদতে চায় না, তখন এই চোখ আমার বাধা মানে না, আর মনের অনুভূতিগুলো চোখের জলে গড়িয়ে পড়ে তখন আমার অনিচ্ছা সত্ত্বেও। সারা রাত শুধু এই নিয়ে ভাবছি, ঘুম হয়নি, দু চোখের পাতা এক হয়নি। এখন শুধু সময় বলে দেবে আমার নিয়তি কি, আমার ভাগ্যে কি আছে। এই দুশ্চিন্তার ভাবনার মধ্যে রাতটা কাটিয়ে দিলাম। রাতে শেষে চোখটা একটু লেগে এসেছিল। সকাল হয়ে গেল, ঘুম ভাঙলো ফোনের আওয়াজে। মোবাইলটা হাতে নিয়ে দেখি বর্ষা ফোন দিয়েছে। হ্যালো অপূর্ব, কি রে, তোর এখনো ঘুম হয়নি? এইমাত্র ঘুম ভাঙলো, কিছু বলবেন?
না, এমনি ফোন দিয়েছিলাম তোর ঘুমটা ভেঙেছে কিনা দেখতে। তাড়াতাড়ি ওঠ, অফিস চলে আয়। জি আসছি, কথাটা বলে ফোনটা রেখে দিলাম। মেয়েটা আমাকে খুব মায় ফেলে দিয়েছে। না পারছি ওকে ভুলতে, না পারছি মনের কথাগুলোকে খুলে বলতে। কি করে বাঁচবো আমি বর্ষাকে ছাড়া? আমি তো নিজেও জানি না পরবর্তীতে কি হবে, তবে যাই হবে দেখা যাবে। ঘুম থেকে উঠে বিছানাটা ছাড়লাম, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিলাম, তারপর জলদি অফিসে চলে গেলাম। অফিসে গিয়ে আমি নিজের চেয়ারে বসে কাজ করতে শুরু করলাম। হঠাৎ আফসার ভাই আমার পাশে এসে বসলো আর বলল, এই যে অপূর্ব ভাই, কেমন আছেন? ভালো। এ আমি কি দেখছি, সদা হাস্যোজ্জ্বল, সদা প্রেমের সাহিত্য রচনাকারী অপূর্বের মনটা খারাপ নাকি? না আফসার ভাই, আসলে রাতে ঘুম হয়নি তো, তাই একটু খারাপ লাগছিল। ঘুম হয়নি? আরে ভাই, যাদের ঘুম হয় না তাদের চেহারা একরকম থাকে, আর যাদের মন খারাপ থাকে তাদের অন্যরকম। আমাকে শিখায়েন না, সব বুঝি। কি হয়েছে খুলে বলেন, মনটা খারাপ কেন আপনার? এমন কিছু না আফসার ভাই, কিছু বলবেন? আপনার কিনা একটা গোপন কথা বলা ছিল। গোপন কথা? কোন গোপন কথা? মিস ফাইজানা আমাকে গ্রিন সিগন্যাল দিয়েছে। ও, তা কিভাবে বুঝলেন? আরে কালকে যখন বাস থেকে নেমেছিলাম তখন আমি বলছিলাম মিস ফাইজাকে যে আমি তার ঘর পর্যন্ত ড্রপ করে দেবো কিনা। তারপর? তারপর আর কি, মুসকে এসে পুরোই গ্রিন সিগন্যাল। ভালো। ভালো। অপূর্ব ভাই, আপনাকে এত বড় একটা কথা বললাম, আপনি তো কোনো পাত্তাই দিলেন না। আফসার ভাই, কিসের পাত্তা আবার? মিস ফাইজা খুব ভালো মনের মানুষ। ভালো লাইফ পার্টনার হিসেবে আপনার জন্য তিনি খুব ভালোই হবেন। বুঝছি। বসের মন খারাপ, তাই আজকে মন মরা হয়ে আছে। এমন কিছু না। ম্যাম আছেন? হ্যাঁ, ম্যাম তো কখন আসছে? আমি আচ্ছা। আচ্ছা ভাই। আফসার আমার থেকে তেমন একটা রেসপন্স না পেয়ে নিজের চেয়ারে গিয়ে বসে কাজ করতে শুরু করলো। হঠাৎ পিয়ন এসে বলল, ম্যাম নাকি আমাকে ডাকছে। আচ্ছা ঠিক আছে, তুমি যা, আমি আসছি। কথাটা শুনেই কলমটা টেবিলের উপর রেখে দিলাম। কিছুক্ষণ হতাশ হয়ে বসে রইলাম। ওর কাছে গিয়ে কি বলবো আমি? কিভাবে কথাগুলো বলবো ওর সাথে? যাকে ভালোবাসি তাকে আজ পর্যন্ত মনের কথা খুলেই বলতে পারলাম না। অজান্তে তাকে হারিয়ে ফেলতে চলেছি। এরপর বেশ কিছু না ভেবে সোজা বসার রুমে চলে গেলাম। ম্যাম আসবো? হ্যাঁ, ভেতরে আয়। তারপর আমি গিয়ে চেয়ারে বসলাম। বর্ষা আমার দিকে তাকিয়ে বলল, অপূর্ব, সকালে কিছু খেয়েছিস? জি খেয়েছি। আবার মিথ্যা কথা। তোকে না বলেছি নিজের একটু যত্ন নিবি? তুই এরকম খামখেয়ালিপনা জীবনযাপন কেন করিস বলতো? আমি মাথা নিচু করে আছি। এরপরও ব্যাগ থেকে একটা টিফিন বক্স বের করে আমায় বলল, ড্রয়িং রুমে আয়। এরপর ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসলাম। বর্ষা আমার পাশে বসলো। এরপর টিফিন বক্স থেকে আমার প্রিয় পায়েস নিয়ে আমার মুখের সামনে ধরলো। নে খা। আমি শুধু ওর চোখে তাকিয়ে আছি। কি মায়াময় ওর মুখটা, কিভাবে ভুলবো আমি? কিরে, হা কর। তাকিয়েছিস কেন? হা কর। এরপর আমায় খাইয়ে দিল আর বলল, হ্যাঁ আচ্ছা, কাল রাতে খেয়েছিস? খেয়েছি। সত্যি তো? হুম। ওষুধগুলো খেয়েছিস তো? হ্যাঁ খেয়েছি। শুনলাম কাল রাতে বাবা মা আর দাদি নাকি তোর বাসায় গিয়েছিল। হ্যাঁ। তা হঠাৎ করে তোর বাসায় গিয়েছিল কেন? আমি চুপ করে আছি। বর্ষা আবার বলে উঠলো, কি হলো বল। আপনি জানেন তো? কি জানবো? আপনাকে বলেনি কিছু? কই না তো, কি হয়েছে? না কিছু না, এমনি দেখা করতে গিয়েছিল। ও আচ্ছা, এখন তোর শরীরটা কেমন আছে? আগের থেকে ভালো তো? জি ভালো। অপূর্ব, কি হয়েছে তোর? মন খারাপ? আমায় বলবি না? কি করে বলি তোমায় বর্ষা? তোমাকে সেই ছোট্টবেলা থেকে মন প্রাণ দিয়ে আমি ভালোবেসে আসছি। কি করে বলবো তোমায়? আমি তোমার ছাড়া একটা মুহূর্ত কাটাতে চাই না। তোমার ছাড়া একটা মুহূর্ত যেন আমার কাছে অসহ্য হয়ে ওঠে। সইতে পারি না আমি। আমার বুকটা ফেটে যাচ্ছে বর্ষা, তোমাকে হারানোর ভয়ে। কি করে বলবো তোমায়? কাল মামা মামি আমার বিয়ে ঠিক করতে আমার কাছে কথা বলতে এসেছিল, কিন্তু আমি যে তোমায় ভালোবাসি বর্ষা, শুধু তোমাকেই ভালোবাসি। তোমায় ছাড়া আমি বাঁচতেই পারবো না। মনে মনে শুধু তোমাকে ভালোবেসে গিয়েছি। ওর দিকে শুধু তাকিয়ে আছি। আমার মুখ থেকে একটা শব্দই বের হচ্ছে না। বুঝতে পারছি না আমি কি করে বলবো ওকে। কি রে বল, তোর মন খারাপ কেন? কই না তো, আমার মন খারাপ নয়। এমনিতে রাতে ঘুমাতে পারিনি ভালো করে, তাই চেহারা একটু ফ্যাকাশে হয়ে আছে। এমনি না, আমার কাছে লুকাবি ভেবেছিস? আমাকে বলবি না আমার কাছে লুকাবি? কি হয়েছে তোর বল।
কিছু হয়নি ম্যাম, এমনি। হুম, বুঝেছি। আচ্ছা অপূর্ব, তোর কিরকম বউ পছন্দ রে? কথাটা শুনে আমি ওর দিকে একটু অবাক দৃষ্টিতে তাকালাম, এরপর বললাম, কেন? বল না তোর কিরকম বউ পছন্দ, কিরকম মেয়ে হলে তুই বিয়ে করবি? বলবো? বল। মেয়েটা হবে আপনার মতো মায়াবী, আপনার মতো সুন্দরী, আর আপনার মতোই রেসপন্সিবিলিটি, মানে দায়িত্ববোধ থাকতে হবে। যে সব সময় আমার কেয়ার করবে, আমার মুখটা দেখে আমার মনের কথা বুঝতে পারবে, সব সময় আমায় ভালোবাসবে আপনার মতো, যাকে দুই চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবো আপনার মতো, যাকে মনে সবটুকু ভালোবাসা উজাড় করতে দিতে পারবো কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই, শুধু আপনার মতো। বাবা, সব আমার মতো? আপনার মতো। তা আমাকে বিয়ে করে নিলেই তো পারিস। কথাটা বলে বর্ষা খুব জোরে হাসতে লাগলো। আমি শুধু মনে মনে বলছি, একবার অনুমতি দিয়ে দেখো বর্ষা, তোমাকে ছাড়া আর কাউকে হৃদয়ে জায়গা দিবই না, দেওয়া অসম্ভব। তুমি আমার একমাত্র চাওয়া, তুমি আমার একমাত্র ভালোবাসা, যাকে আমি হৃদয়ে জায়গা দিয়েছি, যাকে আমার প্রাণ দিয়ে ভালোবেসেছি। শুধু একবার বলে দেখো বর্ষা, পূর্ব, আমি তোকে ভালোবাসি, আমি তোকে বিয়ে করতে চাই। তাহলে আমার আর কিছু লাগবে না বর্ষা, কিচ্ছু না। কিরে, তুই এভাবে তাকিয়ে আছিস কেন? একদম চোখ গেলে দেব। আচ্ছা, আপনার কি রকম ছেলে পছন্দ সেটা বলবেন না? আমার হুম আমার এইরকম ছেলে পছন্দ, যে সবসময় আমাকে ভালোবাসবে পাগলের মতো, যে সবসময় আমার পাশে থাকবে, আমার সুখে আমার দুঃখে। আমার চোখের জল যখন ঝরবে, তখন সে প্রিয় মানুষটি যেন তার আঙুল দিয়ে আলতো করে আমার চোখের জলগুলো মুছে দেয়। যখন আমার মন খারাপ থাকবে, সেই ছেলেটি যেন আমার মন ভালো করার জন্য, আমার মুখে একটু হাসি ফোটানোর জন্য সবকিছু করতে পারে, সবকিছু। কিরে চুপ করে আছিস কেন? আমার চাওয়াটা কেমন, একটু বেশি চেয়ে নিলাম নাকি? না, একদম সঠিক চেয়েছেন, সত্যিই তো। যে আপনার বর হবে, তার জীবনে যেন আপনি প্রথম এবং শেষ ভালোবাসা হন, এটা তো বেশি চাওয়া হতে পারে না, তাই না? আমি জানতাম তুই এটাই বলবি। তুই আমার সব কাজকে সমর্থন করিস। আমি জানি আমার সব চাওয়া পাওয়া তোর কাছে কোনোদিন বেশি চাওয়া হবে না। মানে আমার কাছে আপনার চাওয়া না চাওয়ার কোনো মানে রাখে নাকি? আপনার ইচ্ছাই সব। আচ্ছা অপূর্ব, একটা কথা বলি। বলুন। ধর একটা মেয়ে তোকে খুব ভালোবাসে, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে সেই মেয়েটি তোকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করেছে, তখন তুই সেই মেয়েটিকে ক্ষমা করতে পারবি? কথাটা শুনে ওর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। আবার বললাম, হঠাৎ এই কথা? এমনি বললাম, বল না, ক্ষমা করতে পারবি সেই মেয়েটিকে? এত কিছু জানি না, তবে শুধু এতটুকু জানি যে ভালোবাসতে জানে সে সত্যিকারের অর্থে ভালোবাসে। সে কখনো তার ভালোবাসার মানুষটিকে ইচ্ছাকৃতভাবে ফেলে রেখে যায় না। বাহ, সত্যিই অসাধারণ। তোর কাছ থেকে এটা আশা করেছিলাম। আপনি হঠাৎ এসব প্রশ্ন করছেন কেন? এমনি। তারপর আমি চুপ করে রইলাম। হঠাৎ বর্ষার বিয়ের কথাটা মনে পড়তেই ওকে প্রশ্ন করলাম, আচ্ছা দেখেছেন ওই ছেলেটিকে, যে ছেলেটিকে মামা আপনার জন্য বেছে নিয়েছে? পছন্দ হয়েছে সেই ছেলেটিকে? ও, তোকে তো একটা সারপ্রাইজ দিতেই ভুলে গেছি। আই হ্যাভ আ সারপ্রাইজ ফর ইউ। এই কথাটা বলে বর্ষা ব্যাগ থেকে একটা বিয়ের কার্ড বের করে আমার হাতে ধরে দিল। আমি কার্ডটা দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এটা কি? আশ্চর্য, তুই দেখতে পাচ্ছিস নাকি? এটা কি, কানা নাকি রে? এটা তো বিয়ের কার্ড। হ্যাঁ, এটা একটা বিয়ের কার্ড। কিন্তু কার বিয়ের কার্ড? আশ্চর্য, তুই একটু আগেই আমার বিয়ের কথা বলছিলি না? আমি কিন্তু খুব অবাক হলাম ওর কথা শুনে। বুকের ভেতরটা খুব জোরে জোরে ধুকধুক করতে লাগলো। কি বলতে চাইছে, মানে কিছুই বুঝতে পারলাম না। আরে গাধা, এটা আমার বিয়ের কার্ড। মানে ছেলেটিকে আমার পছন্দ হয়ে গেছে। দেখতে শুনতে খারাপ না, ভালোই, তাই রাজি হয়ে যাই। ওর মুখের কথাটা শুনে আমি কি বলবো কিছু বুঝতে পারছি না। মানে আমি নিজের মধ্যেই ছিলাম না। আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গিয়েছিল, আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। মনে হয় কে যেন আমার হৃদয়ে একটা বিষ মাখানো তীর বসিয়ে দিয়েছে। সে তীরের আঘাত আমার বুকের ভিতর যেন রক্তক্ষরণ হচ্ছে। আমি চিৎকার করে কাঁদতে চাইছি, আর বলতে ইচ্ছে করছে, এটা কি হচ্ছে আমার সাথে? এ কেমন নিয়তি, কেমন ভাগ্য আমার। কিন্তু বলতে গিয়ে বলতে পারছি না। কাকে বলবো, কে শুনবে, কে বুঝবে আমার এই কষ্টের কথাগুলো? কে বোঝার চেষ্টা করবে আমার পাওয়া না পাওয়া ভালোবাসা, আমার না পাওয়া প্রেমের বেদনাগুলো, আমার ব্যর্থতার কথাগুলো কাকে শোনাবো আমি বর্ষা?
যাকে কল্পনা করেছিলাম, যাকে ভালোবেসেছিলাম, যাকে হৃদয়ে জায়গা দিয়েছিলাম স্থায়ীভাবে, যাকে নিয়ে প্রতিটা মুহূর্ত স্বপ্ন দেখতাম, ভালোবাসতাম, যার মুখে সমস্ত কষ্ট, যন্ত্রণা, দুঃখগুলো ভোলার চেষ্টা করতাম, ভুলতে পারতাম, সে আজ আমার হাতে তার বিয়ের কার্ড ধরিয়ে দিয়েছে। আসলে এটা বিয়ের কার্ড ওর জন্য, এটা আমার জন্য জীবিত থেকে মৃত্যু হয়ে বাঁচার আদেশনামা। কত সহজেই বর্ষা আমার মুখের উপর বলে দিল ওর নাকি ছেলেটিকে পছন্দ হয়েছে। তার মানে আমি ততদিন যা ভেবেছিলাম সবই আমার ভ্রান্ত ধারণা। আমার প্রতি কোনো অনুভূতি ছিল না ওর, আমার জন্য কোনো আবেগ ওর মধ্যে কাজ করেনি। যা ছিল তার শুধু দায়িত্ববোধ। দায়িত্ববোধ থেকেও আমার প্রতি এতটা কেয়ার নিত, খেয়াল রাখতো। আরে আমি তো একটা পাগল, তাই আমি ভেবেছিলাম ও আমাকে ভালোবাসে। আমি ভুলে গিয়েছিলাম, আমি ভুল ছিলাম। ওর দিকে শুধু তাকিয়ে আছি। কি উপাধি দেওয়া যায় বর্ষাকে? বেঈমান, ছলনাময়ী, হৃদয় বিদারণকারী। বর্ষা মহৎ, উদার, তা বললে কম হবে? না, আসলে ওর মতো মেয়েই হয় না। একটি মা মরা ছেলের জন্য যা করেছে, কতজনই বা তা করে। ও সত্যি খুব ভালো একটি মেয়ে, খুব ভালো। তবে আমার এই মানসিক পরিস্থিতির জন্য বর্ষাকে দায়ী করা মোটেও ঠিক হবে না। ওর কি দোষ? কারণ ও তো আমাকে ভালোবাসতোই না। আমার প্রতি ওর কখনো সেরকম আবেগ ছিলও না, ছিল রেসপন্সিবিলিটি। কি বলবো আমি? আজ আমার ভালোবাসা, আমার প্রেম, আমার স্বপ্ন সবকিছু চুরমার হয়ে গিয়েছে। মাটির সাথে ধূলিসাৎ হয়ে গিয়েছে সব। হাওয়ায় মিলিয়ে গিয়েছে। আমার ভালোবাসাগুলো নদীতে ভেসে গিয়েছে। আমার প্রেম স্রোতের টানে অজানা কোনো এক অপরিচিত দেশে গিয়ে ফিরেছে হয়তো সে আবেগগুলো। আজ আমি সত্যি বড্ড একা হয়ে গেলাম, বড্ড একা। আমার চোখ আজ প্রাণপণ কাঁদতে চাইছে। আমার চোখগুলো ছলছল করছিল কান্নায়। আমার ভেতরটা কালো মেঘ হয়ে গিয়েছে। এমন মেঘ, যে মেঘ শুধু মেঘ হয়ে থাকবে, শত বৃষ্টি হলেও সে মেঘ কখনোই যাবে না আমার হৃদয় থেকে। রয়ে যাবে অমৃত। আমি কি কাঁদবো নাকি হাসবো কিছুই বুঝতে পারছি না। আমি কি করব এখন? আমার সাথে এমন হলো কেন? কি অপরাধ ছিল আমার? আমার ভালোবাসা শুধু পবিত্র ছিল, নিষ্পাপ ছিল। তাহলে আমি কি ভুল মানুষকে ভালোবেসেছিলাম? হয়তো। আজ নিজের কাছে নিজেকে বড্ড ছোট লাগছে। কি করে এত ভুল করলাম আমি? এতটা বছর যাকে ভালোবাসলাম, হৃদয়ের মধ্যস্থানে যাকে জায়গা দিলাম, সে ভালোবাসাটাই ছিল ভুল। হায় রে নিয়তি, কতটা নিষ্ঠুর খেলা খেললে আমার সাথে, কতটা নির্মম ভাবে আহত করলে আমায়, আমার হৃদয়কে, আমার চিন্তা শক্তিকে নাড়িয়ে দিলে নিষ্ঠুর ভাবে। হয়তো এটাই লেখা ছিল আমার ভাগ্যে। আমি ওর দিকে তাকিয়ে আছি। মেয়েটা কত নিষ্পাপ, কতটা ভালো। আমার ভালোবাসাটা বুঝতে পারেনি। হুট করে বর্ষা আমাকে বলে উঠলো, কিরে, কি হলো? কি ভাবছিস? কিছু বল। কি বলবো? আশ্চর্য তো, তোকে বলতে বলেছি কে? কার্ড খুলে দেখ। দেখার কি আছে? নিশ্চয় ছেলেটা খুব ভালো, যার জন্য আপনি তাকে পছন্দ করেছেন। আপনার বিয়ে বলে কথা। তাহলে গোমরা মুখ করে আছিস কেন? কই না তো, বললাম না রাতে ঘুম হয়নি, তাই মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। হ্যাঁ, মুখটা ফ্যাকাশে হয়ে আছে। এই জন্যই তো বলি তাড়াতাড়ি বিয়ে করে নে, তাহলে রাতে ভালো ঘুম হবে। ওর হাসিটা ভালোই লাগে। প্রেমে পড়ে যাই বারবার দেখে আমি। কিন্তু এখন আর প্রেমে পড়ার কোনো চান্স নাই। এখন শুধু নিশ্চয়ভাবে নিরাপত্তার আড়ালে দাঁড়িয়ে থাকতে হবে আমাকে। এখন ওর প্রেমে পড়া পাপ, কারণ এখন তো বর্ষা আমার নয়, আমার হতে পারবে না কখনোই। হতে যাচ্ছে অন্য কারো। এখন অন্য একটি ছেলেকে ভালোবাসবে, তাকে বিয়ে করবে। আমি এখন তৃতীয় পক্ষ ওদের মাঝে। আমার কোনো জায়গা নেই, হতে পারেই না। কিরে, বললি না যে? কি বলবো? তুই বিয়ে করবি কবে? হ্যাঁ, করব। করব বলে তো বুড়ো হয়ে যাবি, তখন আর কপালে বউ জুটবে না, বুঝলি? এবার একটু সিরিয়াস হ লাইফটাকে নিয়ে। যতটা সিরিয়াস হয়েছিলাম তার চেয়ে বেশি ধাক্কা খেয়েছি জীবনে। এর চেয়ে বেশি হলে বাচ্চাটাই দায়ী হয়ে যাবে। ও মা, এ আবার কি কথা? বাচ্চা দায় হবে কেন? সব সময় সিরিয়াস হলে ভালো? কিছু কিছু সময় একটু মজাও করতে হয়। তুই তো একদম বোরিং হয়ে যাচ্ছিস দিন দিন। ঠিক মতো হাসিস না, কারোর সাথে মিশিস না। এরকম হলে চলবে বল? আচ্ছা শোন, তুই তো বিয়ের কার্ডটা খুলে দেখলি না কিন্তু। দেখে নেবো বাড়িতে গিয়ে। আশ্চর্য, আমার সামনে দেখলে কি লজ্জা লাগে নাকি? লজ্জা লাগবে কেন? বলেছি তো বাড়িতে গিয়ে দেখে নেব। একটু খুলে দেখো না, ছেলেটার নাম কিন্তু খুব সুন্দর। ও তাই বুঝি? শুধু নামটাই না, ছেলেটাও কিন্তু দেখতে খুব সুন্দর। দাঁড়া, তোকে ফটোটা দেখাচ্ছি। কথাটা বলে বর্ষা ব্যাগ থেকে ফটোটা বের করতে লাগলো। আর ঠিক তখনই আমি দাঁড়িয়ে বললাম, ম্যাম, আমার কিছু জরুরি কাজ আছে, আমি আজ আসছি, আরেকদিন কথা হবে।
ওর উত্তরটা শোনার অপেক্ষা না করে আমি সোজা রুম থেকে বের হয়ে আসলাম। যদি আরেকটু ওর সাথে থাকতাম আমার কষ্টগুলো অশ্রু হয়ে বেড়ে যেত চোখ দিয়ে। তখন কি উত্তর দিতাম ওকে? যদি প্রশ্ন করতো আমি কেন কাঁদছি, কি বলতাম ওকে? ওকে পেয়ে আবার হানোর ব্যথতে আমার চোখ দিয়ে পানি পড়ছে? না, কখনোই না। বর্ষা নতুন জীবন শুরু করতে যাচ্ছে, সুখী জীবন শুরু করতে যাচ্ছে। আমার তো কপালটাই খারাপ, আমি তো একটা দুঃখী। আমার সাথে ওকে একটুও মানাবে না। বর্ষা ওর যোগ্য সঙ্গী জীবনসঙ্গী বেছে নিয়েছে। আমি ওকে আমার এই ব্যর্থতার অনুভূতির কথাগুলো বলে ওর নতুন জীবনে বাধা হয়ে দাঁড়াতে চাই না। সুখে থাকুক, ভালো থাকুক এই প্রত্যাশা। আর আমি আমার এই কষ্টগুলো নিয়ে বেঁচে থাকবো, আল্লাহর কাছে দোয়া করব যেন আমার মৃত্যু হয় খুব জলদি। এই ব্যর্থতাময় কষ্ট নিয়ে বেঁচে থাকার চেয়ে মৃত্যু অনেকটা শ্রেয়। আমি গিয়ে আর আমার চেয়ারে বসলাম না, সোজা ক্যান্টিনে চলে গেলাম। ওখানে গিয়ে একটি টেবিলের মধ্যে বসলাম। ক্যান্টিনটা পুরো খালি, সবাই অফিসে কাজ করছে, লাঞ্চের সময় আসবে তাই। কোনো মানুষ নেই এখানে। আমার দু চোখে হাত দিয়ে অনুভব করলাম আমার চোখ আমাকে প্রশ্ন করেছে, আমি কি তোমার কষ্টগুলোকে চোখের অশ্রু হয়ে ঝরাতে পারি? সাথে সাথে গড়িয়ে পড়লো আমার গাল বেয়ে এক ফোঁটা জল। তারপর আরেক চোখ দিয়ে পড়তে থাকলো। দু চোখটা যেন এখন ঝর্ণা হয়ে গিয়েছে, কষ্টের ঝর্ণা। শুধুই কান্না, শুধুই কান্না, শুধুই কান্না দিয়ে আমার কষ্টের সমাপ্তি হবে। চিৎকার করতে ইচ্ছে করছে, আল্লাহকে বলতে ইচ্ছে করছে, কি করলে তুমি আমার সাথে? কেন করলে? কি অপরাধ ছিল আমার? কি দোষ করেছিলাম আমি তোমার কাছে? কেন কেড়ে নিলে তুমি আমার ভালোবাসাকে, আমার বর্ষাকে? আমার ভালোবাসার মাঝে তো কোনো খুঁত ছিল না। আমার কাছ থেকে কেন কেড়ে নিলে তুমি বর্ষাকে? আজ নিঃস্ব করে দিলে আমায়। হে আল্লাহ, তুমি শুনতে পারছো এই হৃদয়ের কান্না? বুক ফাটা কান্নার শব্দ কি তোমার দরবারে পৌঁছায় না? তুমি কি দেখতে পাচ্ছ না আমার এই কষ্টের অশ্রুগুলো? আমার ভালোবাসা তো পবিত্র ছিল, তাহলে কেন কেন আজ আমাকে এতটা কষ্ট ভোগ করতে হচ্ছে? তুমি আমার কাছ থেকে আমার আম্মুকে কেড়ে নিয়েছো। ওইটা ছিল আমার জন্য সবচেয়ে বড় আঘাত। ভেবেছিলাম আমার উপর থেকে তোমার রহম উঠে গিয়েছে, কিন্তু তুমি আবার বর্ষাকে আমার কাছে ফিরিয়ে দিলে। আমি তখন ভেবেছিলাম কিছুটা সুখী হব, ভেবেছিলাম তুমি আমার প্রতি সদয় হয়েছো আল্লাহ, কিন্তু আমি ভুল ছিলাম। আজ বর্ষাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো তুমি, আমাকে দিয়েছো নিঃস্ব করে, আমাকে ক্ষত বিক্ষত করে দিয়েছো, হৃদয়কে দিয়েছো ভেঙে। ভালো করেছো, কি দরকার আমার এই পৃথিবীতে বেঁচে থাকার? হে আল্লাহ, তুমি এতটা সদয় যখন আমার প্রতি হয়েছো, আর একটু সদয় হও। আমার এই দেহ থেকে আমার প্রাণটা চিরতরে নিয়ে নাও। এভাবে বেঁচে থাকাটা আমার জন্য এখন শাস্তি হয়ে দাঁড়িয়েছে। বেঁচে থাকার তো কোনো মানে নেই আল্লাহ, প্লিজ আমার প্রাণটা নিয়ে নাও। হৃদয়টা যখন ক্ষত বিক্ষত হয়ে গেছে, তখন বেঁচে থেকে কি লাভ? আমার মরে যাওয়াই ভালো, আমি আর বাঁচতে চাই না। আমার নিঃশ্বাস বন্ধ করে দেও আল্লাহ তুমি। বেঁচে থাকাও যেন আমার জন্য এখন শাস্তি। আমি এখন জীবিত হয়ে মরার মতো বেঁচে আছি। খুব কাঁদছি, খুব। শুনেছি কাঁদলে নাকি মনটা হালকা হয়, ভালো লাগে, কষ্টগুলো ভুলে থাকা যায়। কিন্তু আমি তো জানি এই কান্নার কোনো সমাপ্তি নেই। কেঁদে কেঁদে সাগর বানিয়ে ফেললেও আমার কষ্টের সমাপ্তি হবে না, কারণ যে কষ্ট পেয়েছি তা অসমাপ্তই থেকে যাবে। আমার ভালোবাসার মতো আরো কাঁদতে ইচ্ছে করছে অনেক। হঠাৎ করে ক্যান্টিনের মধ্যে আফসার ভাই চলে এলেন। এসে দেখলেন যে আমার চোখে পানি, আমি কাঁদছি। উনি আমার কাছে খুব জলদি হেঁটে এসে আমার দুই কাঁধে হাত দিয়ে বললেন, অমর ভাই, কি হয়েছে আপনার? আপনি কাঁদছেন কেন? আপনি ঠিক আছেন? আমি চুপ করে আছি, চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু কোনো উত্তর দিতে পারছি না। আফসার ভাই আরো বলে উঠলো, অমর ভাই কিছু বলুন, আপনি কাঁদছেন কেন? আমি খুব বোকা, তাই না আফসার ভাই? মানে আমি কেন এতটা বোকা আফসার ভাই? কি বলছেন অপূর্ব ভাই? কি হয়েছে আপনার? যাকে হৃদয় থেকে বেশি ভালোবেসেছি, আর সে আমার থেকে অনেক দূরে চলে গিয়েছে আফসার ভাই। কি বলছেন? কে চলে গেছে? আমি বোকা, আমি আসলেই বোকা। আমার মতো বোকা হয়তো এই পৃথিবীতে দ্বিতীয় একটা নেই। আমি নিজের মতো করে কি না কি ভেবে ফেলেছি, নিজের মতো করে আলাদা পৃথিবী সাজিয়েছি, নিজের মতো করে ভালোবেসেছি। অথচ বোকার মতো একটিবারও ভাবিনি যে যাকে ভালোবেসেছি সে কি আমায় ভালোবাসে, সেও কি আমাকে পাগলের মতোই ভালোবাসে। একবারও ভাবিনি, তাই হয়তো আজকে কষ্টটা 1000 গুণ বেশি পেয়েছি। কি বলছেন? কি হয়েছে আপনার? হঠাৎ এসব কথা বলছেন? জানেন আফসার ভাই, আপনি আমাকে অনেকবার প্রশ্ন করেছেন যে আমি আপনার ম্যাডামকে ভালোবাসি কিনা। আসলে আপনাদের ম্যাডামকে আমি আজ নয়, অনেক দিন থেকে ভালোবাসি। এমনকি তাকে ছাড়া আমার জীবনে দ্বিতীয় কোনো মেয়ে নেই যাকে হৃদয় সিংহাসনে জায়গা দিয়েছিলাম। কিন্তু আজ সেই সিংহাসনে পা ভেঙে ফেলেছে আফসার ভাই। মানে? আপনার ম্যাডাম আজকে আমাকে ডেকে নিয়ে কি জানিয়েছে জানেন? কি জানিয়েছে? তার বিয়ের খবর জানিয়েছে। তার বিয়ের কার্ড আমার হাতে ঝুলিয়ে দিয়েছে। আর বলেছে কি জানেন,
আমাকে একটা বিয়ে করতে। এসব আপনি কি বলছেন অপূর্ব ভাই? হ্যাঁ আফসার ভাই, ঠিক বলছি। আপনি ম্যাডামকে বলেননি কেন যে আপনি তাকে ভালোবাসেন? কি বলতাম, সে তো আমাকে ভালোবাসে না, শুধু আমি ভালোবেসেছি, তাও একতরফা। আর এটা আমার সবচেয়ে বড় ভুল ছিল। এখন বলে দিন যে আপনি তাকে ভালোবাসেন। আপনি কি পাগল হয়ে গিয়েছেন আফসার ভাই? কেন, কিভাবে বললে? আপনি তাকে বলে দিবেন যে আপনি তাকে ভালোবাসেন, আপনি ওনাকে বিয়ে করতে চান। যখন বর্ষা আমাকে বিয়ের কথাটা বলেছিল, কতটা সুখী ছিল সে। ওর চোখে মুখে আনন্দের ছাপ ছিল। বর্ষা ছেলেটাকে নিজে থেকে পছন্দ করেছে, ওই ছেলেটাকে নিজের জীবনসঙ্গী হিসেবে পেতে চায়। আর আপনি বলছেন আমি গিয়ে ওর আনন্দের মধ্যে ব্যাঘাত ঘটাবো? কখনো না। ও খুশি থাক, ওর খুশিতে আমি খুশি। কিন্তু আপনি তো খুশি নেই অপূর্ব ভাই। থাকতে হবে, এটা ছাড়া কোনো উপায় নেই আফসার ভাই, কোনো উপায় নেই। আমার ভালোবাসা মৃত, আমার ভালোবাসা নিষ্প্রাণ, আমার ভালোবাসার কোনো দাম নেই, কোনোই দাম নেই। কথাটা বলে আমি আফসার ভাইয়ের সামনে দিয়ে সোজা ক্যান্টিন থেকে বের হয়ে এলাম। চোখটা মুছে নিলাম যাতে কেউ বুঝতে না পারে আমি কেঁদেছি। তারপর নিজের চেয়ারে গিয়ে ফাইলগুলো নিয়ে ঘাটাঘাটি করতে লাগলাম। কাজটা করতে একদম ইচ্ছে করছিল না। তারপর কষ্টগুলোকে ভুলে থাকার যত সম্ভব কাজে মন দিতে চেষ্টা করি, কিন্তু পারছি না। ফাইলগুলো খুলছি আর ফাইলের কাগজগুলোর উপর আমার চোখের পানি ফটফট করে পড়ছে। ফোটা ফোটা পানিতে কাগজগুলো একদম ভিজে গিয়েছে। চোখ দিয়ে অন্ধকার দেখছিলাম, কিছু দেখতে পারছিলাম না। দু চোখ শুধুই অশ্রু দিয়ে ভরা ছিল। কেউ আমায় দেখছে না। আমি কি করছি বসে বসে কেউ না, শুধু আফসার ভাই আমার দিকে তখন তাকিয়ে আছেন। উনি আমায় লক্ষ্য করলেন যে আমি কাঁদছি। হঠাৎ পিয়ন এসে বললো বর্ষা নাকি আমায় ডাকছে। চোখের পানিগুলো মুছে একটু নর্মাল হওয়ার চেষ্টা করলাম। তারপর আবার রুমে গেলাম। ম্যাম আসবো? হ্যাঁ আয়। আমায় ডেকেছিলেন? বিয়ের কার্ডটা দেখেছিস? না এখনো দেখিনি, দেখে নিবো বাড়িতে গিয়ে। কথাটা শুনে বর্ষার মুখটা মলিন হয়ে গেল। তারপর মলিন মুখটা নিয়ে বলল, আচ্ছা শোন, বিয়ের কিন্তু আর 6 দিন বাকি। বিয়ের সব কেনাকাটায় কিন্তু তোকে আমার সাথে থাকতে হবে, বুঝেছিস? হ্যাঁ বুঝতে পেরেছি। আমার সব জুয়েলারি, গয়না, শাড়ি সব কিন্তু তুই চয়েস করে দিবি, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই, আপনার বিয়ে বলে কথা, তা তো দিতেই হবে। আচ্ছা ঠিক আছে, এখন যা। তবে অফিসে যাওয়ার সময় দেখা করে যাস, কিন্তু তোর সাথে কথা আছে। আচ্ছা, কথাটা বলে আমি বাইরে চলে এলাম। বুকের মধ্যে এতগুলো কষ্ট নিয়ে কিভাবে জোর সাথে কথা এগুলো হেসে বললাম তা আমি বুঝতে পারছিলাম না। অফিস শেষ হয়ে গেল। বর্ষা বলছিল ওর সাথে দেখা করে যেতে, কিন্তু যাইনি। সোজা বাড়িতে চলে এসেছি। এসে বিছানায় শুয়ে পড়লাম। ঘুমাতে চেষ্টা করেছি, কত 2 দিন ঘুমাতে পারিনি বর্ষাকে হারানোর ভয়। কিন্তু আজ আর কিসের ভয়? আজ তো বর্ষা চিরতরে আমার জীবন থেকে হারিয়ে গিয়েছে। আজ একটু শান্তির ঘুম দিতে চাই। আজ ঘুমিয়েছি খুব ভালোভাবে। নিঃসঙ্গ রাতের সঙ্গে ছিল আমার চোখের পানিগুলো। চোখের পানি গাল বেয়ে বালিশের উপর পড়ছিল। বালিশটা ভিজে গিয়েছে আমার অশ্রু পানিতে। বর্ষার বিয়ের খবরটা যেন আমার পৃথিবীটাকে উলট পালট করে দিয়েছে। ভাবতে পারছি না বর্ষাকে আমি চিরতরে হারিয়ে ফেলেছি। হঠাৎ কলিং বেলের শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। উঠে গিয়ে দরজাটা খুললাম। দরজাটা খুলতে দেখি বর্ষা দাঁড়িয়ে আছে। এরপর বর্ষা আমাকে বলল, গুড মর্নিং। কিরে, তোর নাকি ঘুম হয় না, আর বেলা 10টা পর্যন্ত এখনো ঘুমাচ্ছিস? আজব তো। আমি বর্ষার কথা শুনে ঘড়ির দিকে তাকিয়ে সত্যি সত্যি দেখি 10টা বাজে। ও সরি, আসলে ভোর রাতে চোখটা লেগে আসছিল। ভোর রাতে চোখটা লেগে এসেছিল মানে? তুই সারা রাত ঘুমাসনি? আসলে ঘুম আসছিল না। ঘুম আসে না কেন? তোর কি হয়েছে রে? আমি কিভাবে বলবো বর্ষা, তুমি আমার নিদ্রাহীনতার কারণ, একমাত্র তুমি। কিরে কথা বল, তুই ঘুমাস না কেন? বলতে পারবো না। আচ্ছা, আমিও অফিসের জন্য দ্রুত রেডি হয়ে নিচ্ছি। হ্যাঁ রেডি হয়ে নে, তবে অফিসের জন্য নয়। মানে? আজকে অফিসে যাব না। তাহলে কোথায় যাব আজকে? আজকে কোথায় যাব মানে? তোকে কালকে বলেছিলাম না অফিস থেকে বের হওয়ার সময় আমার সাথে দেখা করে যাবি, তুই গেলি না কেন? আসলে মনে ছিল না। মনে ছিল না? বুদ্ধু যেন কোথাকার। তাড়াতাড়ি রেডি হয়ে নে। কিন্তু যাব কোথায়? উফ, তুই না বেশি প্রশ্ন করিস। কালকে তোকে বলেছিলাম না বিয়ের আর 6 দিন বাকি, বিয়ের শপিং করতে হবে না? মানে? তোকে বলেছিলাম না আমার শপিং তুই করে দিবি, আমার সব কিছু তুই চয়েস করে দিবি। আসলে ম্যাম, আমার ভালো লাগছে না আজকে, প্লিজ অন্যদিন। একদম না, আজকেই তুই আমার সাথে যাবি। কিন্তু কোনো কিন্তু না,
আচ্ছা, বিয়ের কার্ডটা দেখেছিস? জি দেখেছি। নামটা সুন্দর না? হ্যাঁ, খুব সুন্দর। আর তুই তো ছেলেটাকে দেখিসনি এখনো। সেদিন তোকে এই ফটোটা দেখাতে চেয়েছিলাম, কিন্তু তুই চলে এলি। দাঁড়া, তোকে ছেলের ছবি দেখাচ্ছি। আসলে আমি বিয়ের কার্ডটা ছুঁয়েও দেখিনি। কথাটা বলে বর্ষা ওর ব্যাগ থেকে একটা ছবি বের করলো, তারপর আমার সামনে ধরলো। দেখলাম শার্ট প্যান্ট পরা একটা লম্বা ছেলের ছবি। দেখতে খারাপ নয়, ভালোই। হ্যান্ডসাম না ছেলেটা? তাই দেখেই আমার পছন্দ হয়ে গেছে। হ্যাঁ, আপনার সাথে খুব মানাবে ওকে। তারপর ছবিটা ওর ব্যাগে রেখে আমায় বলল, এবার যা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, আমি এখানে অপেক্ষা করছি। কথাটা বলে ও বিছানার উপর ঝাপটি মেরে বসে পড়ল। কি আর করার, ও যা জেদি মেয়ে, আমার কোনো কথাই শুনবে না। যদি ওর সাথে যেতে ইচ্ছে করছিল না, কিন্তু যেতেই হবে ওর সুখের জন্য, ওর আনন্দের জন্য। কি ভাগ্য আমার, যাকে ভালোবেসে বিয়ে করবো ভেবেছিলাম, আজ তার বিয়ে শপিং করতে যেতে হবে আমাকে, তাও বাধ্য হয়ে। কিন্তু তার বিয়েটা আমার সাথে হচ্ছে না তো। বা হঠাৎ করে আমার দিকে মুখ ফিরিয়ে বলল, তুই এখনো দাঁড়িয়ে আছিস? তোকে যেতে বলেছি না? তাড়াতাড়ি যা, শপিং করব। আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে এবার। আচ্ছা যাচ্ছি। এই কথাটা বলে আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি বর্ষা আমার জন্য ব্রেকফাস্ট তৈরি করেছে। এসব কি? এসব আমার মাথা আর কলিজা, দেখতে পাচ্ছিস না? এটা সকালের নাস্তা। কিন্তু কিন্তু কি? হ্যাঁ, কিন্তু কি? আমি বানিয়েছি। আমার হাতে ব্রেকফাস্ট পছন্দ না? আমি জানি তো সকালবেলা না খেয়েই তুই বেরিয়ে পড়িস, তাই তোর জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম। এবার খেয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নে। আমি বর্ষার কথা শুনে ওর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। কেন এমন করলো বর্ষা? কেন আমার ছেড়ে চলে গেলে তুমি? তোমার মধ্যে এতটা যত্ন করে কেউ কি আমাকে খাওয়াবে কখনো? কে আমার এতটা কেয়ার করবে? কে আমাকে ভালোবেসে খাইয়ে দেবে? কে আমার প্রত্যেকটা পছন্দ অপছন্দের খেয়াল রাখবে? কে রাখবে বর্ষা? কেউ রাখবে না বর্ষা। তুমি কেন বুঝতে পারোনি আমার মনের কথাটা? তুমি কেন আমার ভালোবাসাকে অনুভব করতে পারোনি? আমার কষ্টগুলো কেন তুমি বুঝতে পারলে না বর্ষা? ওর সামনে দাঁড়িয়ে নিজেকে অনেকটা অসহায় লাগছে আজকে। আগে ওর বকাবকি আমার কাছে অনেক ভালো লাগতো, ওর শাসন আমার হৃদয়ে আনন্দ দিত। মনে হতো ওর চেয়ে কাছের বোধ হয় আমার জীবন আর কেউ নেই। কিন্তু এখন ওই বকাবকি আমার হৃদয়ে হতাশার সৃষ্টি করে, কালো মেঘ জমিয়ে দেয়। মনে হয় দুদিনে মরিচিকা হয়ে এসেছে বর্ষা আমার জন্য, আবার শূন্য মিশে যাবে। অনেকক্ষণ আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে বর্ষা বলে উঠলো, বুঝেছি, আমার ব্রেকফাস্ট তোর পছন্দ হয়নি। ঠিক আছে, ফেলে দিচ্ছি। আরে কি করছেন, রাখুন। কখন বলেছে আপনার ব্রেকফাস্ট আমার পছন্দ হয়নি? তাহলে মূর্তির মতো এতক্ষণ দাঁড়িয়ে কি সব ভাবতেছিলি? কিছু না, দাঁড়ান, মাথাটা একটু মুছে নেই। কথাটা বলেই আলনা থেকে তোয়ালে নিতে গেলাম। ঠিক তখনই কিছু একটার সাথে হাতটা লেগে একটু কেটে গেল, আর একটু আওয়াজ দিয়ে উঠলাম। কি রে, কি হলো তোর? হাতটা একটু কেটে গিয়েছে। অপূর্ব, তুই এতটা বেখায়ালি না, একটু দেখে কাজ করবি না? তারপর একটা কাপড় দিয়ে আমার হাতটা বেঁধে দিল আর বলল, তোয়ালেটা আমার কাছে দে, আমি তোর মাথা মুছে দিচ্ছি। এই কথাটা বলে বর্ষা আমার হাত থেকে তোয়ালেটা নিয়ে নিল। এরপর খাটের উপর উঠে আমার মাথাটা মুছে দিচ্ছে। আমি একটু লম্বা বলে ওর হাত নাকি আমার মাথায় যায় না। আগে যখন আমার মাথা মুছে দিয়েছিল তখন ওর দিকে শুধু তাকিয়েছিলাম, খুব আপন মনে হয়েছিল ওকে। কিন্তু এখন ওর মাঝে আমার মাঝে কতটা দূরত্ব সৃষ্টি হয়ে গিয়েছে। কতটা পরপর লাগছে ওকে আজ। মনে হচ্ছে ও তো আজ আছে, কাল আবার অন্য কারো হাত ধরে চলে যাবে। অজানা কোনো পথে নতুন কোনো জীবনে প্রবেশ করবে বর্ষা। আমি মাথা নিচু করে আছি, কারণ ওর দিকে তাকাতে সংকোচ লাগছে আমার। এরপর আমার মাথাটা মুছে দিয়ে ও বলল, নে, মাথা মুছে দিয়েছি, এবার ব্রেকফাস্ট করে নে। আমি মাথা নাড়িয়ে বললাম হ্যাঁ। বর্ষা আমাকে বলে উঠলো, মাথা নাড়াচ্ছিস কেন শুনি? কথাটা শুনে আমি ওর দিকে তাকালাম আর বললাম, মানে? মানে ওর যে হাত কেটে গেছে সেই খেয়াল আছে? সে হাত দিয়ে খাবি কিভাবে শুনি? ও, আমার তো খেয়ালে ছিল না। থাকবে কিভাবে? নিশ্চয়ই কোনো মেয়েকে পছন্দ হয়েছে, সারাদিন সারাক্ষণ সেই মেয়ের কথাই ভাবিস। ওর কথা শুনে মনটা আরো খারাপ হয়ে গেল। কে আছে আমার জীবনে তুমি ছাড়া? তোমার ছাড়া আমি আর কাউকে ভালোবেসেছি? কাউকে না। এখানে আয়, বস। তারপর আমাকে জোর করে বসিয়ে বর্ষা নিজের হাতে খাইয়ে দিল। ও আমায় খাইয়ে দিচ্ছে আর আমি শুধু ওর দিকে তাকিয়ে আছি। কেন আমায় এতটা মায় জড়াচ্ছ বর্ষা? যে মায়া আমি কোনোদিন কাটিয়ে উঠতে পারবো না, সে মায় আমাকে কেন জড়াচ্ছ? কষ্ট হয় বর্ষা, তোমাকে হারিয়ে অনেক কষ্ট হবে আমার। এরপর আমাকে খাইয়ে দিয়ে বলল, নে, এবার রেডি হয়ে নে তাড়াতাড়ি।
শপিং মলে ঢুকে একটা বড় ক্লথ স্টোরে চলে গেলাম। সেখানে গিয়ে তো আমি পুরোই অবাক। সেখানে মামা মামি, ছোট মামি, নানু, ছোট ভাই বোনেরা সবাই শপিং করছে। হয়তো বর্ষার বিয়ের শপিং করতে এসেছে সবাই। আমাকে দেখে বড় মামি বলল, এসেছিস বাবা? সে কখন বর্ষাকে পাঠিয়েছি তোকে আনার জন্য, আর মেয়েটা তোকে নিয়ে এখন এলো? না মামি, আসলে আমার দেরি হয়ে গিয়েছিল। আচ্ছা, এখানে বস। এরপর বড় মামি দোকানদারকে বলল, আচ্ছা, ওই শেরওয়ানিটা দেখান তো। তারপর দোকানদার একটা শেরওয়ানি মামির হাতে দিল। মামি ওই শেরওয়ানিটা আমার গাড়ির সাথে মিলে দেখছি ঠিক আছে কিনা। কি করছো মামি, শেরওয়ানি আমার গাড়ির সাথে মিলাচ্ছ কেন? ছেলেটার ছবি দেখিসনি? তোর মতো লম্বা চোরা, তোর মতো রোগা সোগা। ছেলে তো এখন আমেরিকায়, কিন্তু ছেলেকে একটা শেরওয়ানি দিতে হবে না? তাই তোর মাপে কিনছি। দেখি দেখি, একটু ঘুরতো। মামি আমার মাপে শেরওয়ানিটা কিনলো। কি ভাগ্য আমার, যাকে ভালোবাসি, যাকে ভালোবাসতাম, তার হৌবারের শেরওয়ানিটা অবশেষে আমার মাপে কিনতে হলো। অথচ আমার এই শেরওয়ানিটা পরার কত ইচ্ছে ছিল বর্ষাকে বিয়ে করবো বলে। সবে এখন মরিচিকা হয়ে গেছে আমার কাছে। আচ্ছা, বর্ষার বরের ছবি দেখেছিস? হ্যাঁ দেখেছি। কেমন হয়েছে ছেলেটা? বর্ষার সাথে মানাবে না? হ্যাঁ মামি, খুব মানাবে। আমি জানতাম বর্ষা ওই ছেলেটাকে পছন্দ করবেই। আমি মাথা নিচু করে আছি। এরপর বর্ষা আমায় ডেকে নিল। এই অপূর্ব, এখানে আয় তো একটু। আমি ওর কাছে গিয়ে বললাম, জি বলুন। আচ্ছা, কোন শাড়িটা নিলে ভালো মানাবে বলতো? আপনার পছন্দ মতো একটা নিন। আশ্চর্য, তুই বল না কোন শাড়িটা নেব, লালটা না নীলটা? আমি ওর হাতে লাল শাড়িটা তুলে দিলাম। বললাম, এই লাল শাড়িতে আপনাকে খুব মানাবে। লাল শাড়ি? কিন্তু তোর নীল পছন্দ। বর্ষা, তোমাকে আমার বউ করবো বলে নীল শাড়িতে দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমার এই পছন্দের আর কোনো মানেই হয় না। তারপর আমি বললাম, আসলে মেয়েদেরকে বিয়ের সময় লাল শাড়ি পরলে ভালো লাগে। আমি তো এমনি বলেছিলাম সেদিন। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটাই নেই। এরপর বর্ষা দোকানদারকে বলল, আচ্ছা ভাই, এই লাল শাড়িটা প্যাক করে দিন। এরপর বর্ষা আমাকে জুয়েলারি দোকানে নিয়ে গেল। ওর পছন্দ মতো কয়েকটি গয়না কিনলো। অবশ্য আমার পছন্দের কথা জিজ্ঞেস করেছিল। আমি হ্যাঁ না এর মধ্যে উত্তর দিতে চেয়েছিলাম। ব্যাস, শপিং করা শেষ হলে আমরা পুরো ফ্যামিলি মিলে একটা বড় রেস্টুরেন্টে গিয়ে বসলাম। শপিং করতে করতে দুপুর হয়ে গিয়েছিল, তাই দুপুরে লাঞ্চ আমরা সবাই একসাথে রেস্টুরেন্টে করব। সবাই একটি বড় ডাইনিং টেবিলে বসলো। আমি গিয়ে নানুর পাশে বসলাম। চুপ করে বসে রইলাম, কোনো কথাই বললাম না। কিরে অপূর্ব, এত চুপচাপ কেন? আসার পর থেকে কেমন চুপচাপ রয়েছে। অপূর্ব, বাবা সকালে নাস্তা করেছিস? হ্যাঁ করেছি। করবে না মানে? নিজের হাতে জোর করে খাইয়ে দিয়ে এসেছি। জানো, ওনার সকালে প্রায় সময় নাস্তা করে না, বুদ্ধ একটা। এই খবরদার, আমার নাতিকে একটাও খারাপ কথা বলবি না। আমার অপূর্বের মতো লক্ষ্মী ছেলে এই পৃথিবীতে দ্বিতীয় একটা আছে নাকি? ওরে বাবা, কেন দাদি, তোমার নাতি কি সোনা দিয়ে মোড়ানো? সোনা নয়, সোনা নয়, হীরা দিয়ে মোড়ানো আমার অপূর্ব, হীরার টুকরা নাতি আমার। দেখো দাদি, এই হীরা আবার চুরি না হয়ে যায়। কথাটা শুনে সবাই হাসাহাসি করতে লাগলো। আমি চুপচাপ বসে রয়েছি। নানু আমায় চুপচাপ বসে থাকতে দেখে প্রশ্ন করলো, কি রে অপূর্ব, এত চুপ কেন নানু? মন খারাপ নাকি? না নানু, এমনি। সে কখন থেকে দেখছি তোকে চুপচাপ করে বসে থাকতে, কথা বলছিস না, কি হয়েছে? কিছু না নানু, এমনি কথা বলতে ইচ্ছে করছে না। এরপর ওয়েটার খাবার নিয়ে এলো। বড় আমি একে একে সবাইকে খাবার সার্ভ করছে। সবাই খাচ্ছে, কিন্তু আমার একটুতেও খেতে ইচ্ছে করছিল না। আসলে মানুষের মন যখন কালো মেঘে ছেয়ে যায়, মানুষের বাহ্যিক চাহিদাটুকু কমে যায়, তখন আমি খাচ্ছি না দেখে নানু আমায় বলল, কি রে অপূর্ব, খাচ্ছিস না কেন? ইচ্ছে করছে না। কেন? এটা আবার কেমন কথা? খেতে ইচ্ছে করছে না নানু। আচ্ছা দাঁড়া, আমি তোকে খাইয়ে দিচ্ছি। প্রয়োজন নেই নানু, আমি খেয়ে নেব। কোনো কথা নয়, চুপ করে বসে থাক, আমি খাইয়ে দিচ্ছি। এরপর নানু আমাকে জোর করে খাইয়ে দিল। বর্ষা দেখে ছোট মামাকে বলল, দেখেছো যাচ্ছ, কচি খোকা একটা, নিজের হাতে খেতে পারে না, ওনাকে খাইয়ে দিতে হয়। বর্ষা, তোকে দুগালে দুইটো থাপ্পড় বসিয়ে দিব। ও আমার হাতে খাচ্ছে বলে তোরা তো হিংসা হচ্ছে কেন? হিংসা হবে না কেন? আমার তো 2 দিন পরে বিয়ে হয়ে যাচ্ছে।
যদি আদর করে খাইয়ে দিতে হয় তাহলে আমাকে দেবে, ওকে দিচ্ছ কেন? আহ বর্ষা, চুপ করে খাতো। খাওয়ার সময় এত বেশি কথা বলতে নেই। একদম লাল মরিচ, হিংসুটে কোথাকার। নানি নাতির ঢং দেখে আর বাঁচি না। সবাই হাসতে শুরু করলো। সবাই একটা আনন্দময় পরিবেশের মধ্যে আছে বর্ষার বিয়ে উপলক্ষে, কিন্তু আমার মধ্যে যেন কোনো আনন্দই কাজ করছে না। আমার মাঝে এখন শুধু নিশ্চুপ নীরবতা। আমার ভেতরটা যেন গভীর অন্ধকারে ডুবে গিয়েছে। তিমিরে ঢাকা পড়ে গিয়েছে আমার এই জীবনের হৃদয়টা। এরপর খাওয়া শেষ করে সবাই শপিং মল থেকে বের হয়ে এলাম। আমি নানু এবার আচ্ছা নানু, আমি এবার আসি। কোথায় যাচ্ছিস? নানু, বাড়িতে যাব। আশ্চর্য, একদম না, এখন আমাদের সাথে যাবি। কোথায় যাব? কোথায় যাবি মানে? বাড়িতে বিয়ের কত কাজ আছে বলতো। না নানু, আরেকদিন, আজ ভালো লাগছে না। নানু আমাকে অনেক জোর করেছে তাদের সাথে বাড়িতে যেতে, কিন্তু আমি নানুকে অনেক কষ্ট করে বুঝে অবশেষে চলে এলাম। আমার এই হতাশাগ্রস্ত মুহূর্ত আর এই ব্যর্থ হৃদয়টা নিয়ে দেখতে দেখতে 4 দিন পার করে দিলাম। আজ বর্ষার গায়ে হলুদ। সকাল থেকে আমাকে ফোন করেছে ও বাড়িতে যেতে, কিন্তু যাকে ভালোবাসি সে অন্য কারো হয়ে যাচ্ছে। তার গায়ে হলুদ আমি কিভাবে দেই, কিভাবে হৃদয়কে সামলাবো সেটা আমি বুঝতে পারছি না। অনেক চিন্তা করলাম কোথাও চলে যাব কিনা, কিন্তু এভাবে কোথাও চলে গেলে নিজের কষ্ট থেকে তো আর দূরে পালাতে পারবো না। নিজের কষ্টগুলো তো আমার কাছেই থাকবে, সে তো আর কোথাও যাবে না। তাই কোথাও চলে গিয়ে কোনো লাভ নেই। তাছাড়া নানু, মামা, মামি ওনারা কি ভাববেন? এখন দুপুর 3টা বাজে। সে সকাল থেকে আমাকে শুধু ফোন করে যাচ্ছে, আমি কেন যাচ্ছি না। কিন্তু আমার না যাবার কারণটা কেউ বুঝতে চাইলো না, বুঝতে পারছেও না। হঠাৎ করে কলিং বেল বেজে উঠলো। আমি বিছানা থেকে উঠে গিয়ে দরজা খুললাম। খুলতেই বিস্মিত হলাম, বাড়িওয়ালার মেয়ে ফিজা এসেছে। আসসালামু আলাইকুম মিস্টার অপূর্ব, কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো। কি ব্যাপার, আপনার চোখ মুখ কেমন যেন লাগছে? অমন কিছু না, আসেন ভিতরে আসেন। না, আজ আর আসবো না, একদম সময় নেই। আসলে সিঙ্গাপুর যাচ্ছি আমি আর আমার হাজবেন্ড হানিমুনে, তো ভাবলাম আব্বু আম্মুর সাথে একটু দেখা করে যাই। আপনার হাজবেন্ড কেমন আছে? জি ভালো। আপনি যেভাবে আমাদেরকে সাহায্য করেছেন তা ভুলার নয়। জানি না এই ঋণ কিভাবে শোধ করব। আরে এটা কোনো ব্যাপার না, এটা তো আমার মানবিক দায়িত্ব ছিল। যাই হোক, আজ তাহলে আসি, আবার দেখা হবে। জি অবশ্যই। কথাটা বলে ফিজা চলে গেল। আমি আমার দরজা লাগিয়ে বিছানায় মাথা দিয়ে দিলাম। ভালো লাগছে না কোনো কিছু, খুব কান্না পাচ্ছে। হৃদয় ভেঙে গিয়েছে আমার। কি করব কিছুই বুঝতে পারছি না। আমি কি স্বপ্ন দেখছি নাকি বাস্তব? বর্ষা কি সত্যি আমার জীবন থেকে চলে যাচ্ছে? ভাবতে পারছি না, আর ভাবতে পারছি না আমি। আমার হৃদয় এখন মরুভূমিতে পরিণত হয়েছে। এসব কথা ভাবতে ভাবতে চোখের কোণে পানি চলে এলো। চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগলো। কেউ দেখছে না আমার এই কষ্টগুলো, দেখারও কেউ নেই। হঠাৎ করে ফোন বেজে উঠলো। জানি ও বাড়ি থেকে কেউ ফোন করেছে। ফোনটা হাতে নিয়ে দেখে নানু কল দিয়েছে। রিসিভ করতে বকাবকি শুরু করে দিল। তোর কোনো সাধারণ জ্ঞান বলতে কিছু আছে? সেই সকাল থেকে তোকে বলছি এখানে আসতে, অথচ বিকেল 3টা গড়িয়ে পড়লো, এখনো আসলে না তুই। কোথায় তুই? এই তো নানু, আসছি এখনই। কি আসছিস এখনই? তাড়াতাড়ি আয় নানু, এখানে সবাই অপেক্ষা করছে তোর জন্য। হ্যাঁ নানু, এখনই আসছি। ফোনটা কেটে দিয়ে চোখের পানিগুলো মুছে নিলাম হাত দিয়ে। তারপর কাপড় চোপড়গুলো চেঞ্জ করে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ির সামনে নামতে দেখলাম খুব সুন্দর করে সাজানো হয়েছে বাড়িটা। তবে নানুর বাড়িতে নয়, আম্মুর বাড়িতে, মানে আমার বাড়িতে সাজানো হয়েছে। বাড়ির ভিতরে ঢুকতে ছোট মামা আমায় দেখে বকাবকি শুরু করে দিল। কোথায় ছিলি তুই এতক্ষণ? তোকে সকাল থেকে ফোন করতে করতে আমার ফোনের 12টা বাজিয়ে ফেলেছি। দেখ, আমার ফোন এখন কথা বলছে না, সব তোর কারণে। দে এখন একটা ফোন কিনে। ছোট মামা আগে থেকে একটু রসিক স্বভাবের, সবসময় মজা করতে পছন্দ করে। আমি একটু হেসে বললাম, মামা এখন তোমার মজা করতে ইচ্ছে করছে? আরে তুই তো একটা বেকুব, বিয়ে বাড়িতে মজা করবো না তো কি হাত পা ছাড়িয়ে কাঁদবো নাকি? পাগল, যা ভিতরে যা, ভাইজান তোকে খুঁজছে, গেলেই বকা খাবি। যা টেলে সামলা। তারপর বাড়ির ভিতরে ঢুকলাম। বাড়ির ভিতরে ঢুকে দেখি বড় মামি, ছোট মামি, নানু এবং ছোট বোনেরা কাঁচা হলুদ বাটছে এবং আরো অনেক কিছু গায়ে হলুদের জন্য যা প্রয়োজন আর কি, ওসব গোছগাছ করছে। কিছু বয়স্ক মহিলারা সুরে সুরে গায়ে হলুদের গানও গাইছে দেখছি। গায়ে হলুদের অনুষ্ঠানে তেমন কোনো মানুষকে আমন্ত্রণ করা হয়নি, খুব কম লোকজন। অফিসের কর্মচারী এবং নিকট আত্মীয় স্বজন ছাড়া আউটসাইডের কাউকে ইনভাইট করা হয়নি। তবে পুরো বাড়িটা মানুষের হাসাহাসি আর আনন্দে মুখরিত হয়ে আছে। বিয়ে বাড়ি বলে কথা। হঠাৎ নানু আমায় দেখে বলে উঠলো,
কি রে, এখন সময় হলো আসতে? তোকে সেই সকাল থেকে তলব করছি, তোর কোনো পাত্তাই নেই। সত্যি তোর কোনো কাণ্ডজ্ঞান নেই, একদম দায়িত্বহীন হয়ে গেছিস তুই। এসেই আবার বকাবকি শুরু করে দিল। নানু ভালো লাগছে না একদম, আর বকাবকি করবে না তো? না, বকাবকি করব না। এরকম কাণ্ডজ্ঞানহীন হলে চলে? ছাড় তো আমার গলা, ছাড়, ভালো লাগছে না। এরকম করছো কেন? এরকম করব না, সেই সকাল থেকে তোকে ডাকছি আর তুই এখন এসেছিস। এসেছি তো, এবার থামো। হঠাৎ বড় মামি এসে বলল, আহ মা, ছেলেটাকে আর বকবেন না তো। ওখানে হলুদ বাট্টা হয়ে গেছে, কিভাবে কি করতে হবে আপনি কি গিয়ে একটু দেখেন, ওরা সবটা সামলাতে পারছে না। এরপর নানু চলে গেল। মামি আমায় বলল, হ্যাঁ রে বাবা, কি হয়েছে তোর? সকাল থেকে তোকে ফোন করা হচ্ছে, আর তুই এখন এলি কেন? মামি তুমি আবার শুরু করে দিও না তো, শরীরটা ভালো লাগছে না, তাই আসতে একটু দেরি হয়েছে। সে কি কথা, জ্বর হয়েছে নাকি? দেখি দেখি। নানা জ্বর হয়নি, এমনি। আচ্ছা ঠিক আছে, এখানে বস, তোর বড় মামা এক্ষুনি চলে আসবে। কথাটা বলে মামি চলে গেল ওদের সাথে হাত মেলাতে। সোফায় গিয়ে বসতেই ভাই বোনেরা এসে আমার কাছে বসে কিছুক্ষণ গল্পগুজব করলো, তারপর তারাও চলে গেল। আমি একাই বসে আছি, একটুও ভালো লাগছে না, বড্ড মন খারাপ। তার উপরে এখানে এসে আরো খারাপ লাগছে, যেন কেউ একাকিত্বের বোঝা আমার মাথায় জোর করে চাপিয়ে দিয়েছে। মনের ভেতরে শুধু অশান্তি তোলপাড় শুরু হয়েছে। কিছুক্ষণ পর বড় মামা এসে আমার সামনে দাঁড় হলেন। চেহারা দেখে বুঝতে পারছি বকা খাওয়ার নিশ্চিত। যার আগে মানুষ তিনি। কি ব্যাপারটা কি? তোকে সেই সকাল থেকে ফোন দেওয়া হচ্ছে আর তোর এখন আসার সময় হলো? না, আসলে আমার শরীরটা ভালো লাগছিল না, তাই শুয়েছিলাম। শরীর তো ভালো লাগবেই না, ঠিক মতো খাস না, ঘুমাস না, শরীরটা ভালো লাগবে কি করে বল? তা সকাল পর্যন্ত খেয়েছিস কিছু, নাকি রোজা রেখেছিস এই পর্যন্ত? না মামা, খেয়েছি। জি। আচ্ছা, কিছুক্ষণ পর বর্ষার গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে, কোথাও যাস না কিন্তু, বোঝা গেছে? মামা কথাটা বলে মামা চলে গেল। সবাই খুব ব্যস্ত। ছোট মামা আর বড় মামা চলে গেলেন কালকে বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি গ্রহণ করতে, আর মামিরা তো ব্যস্তই। কিছুক্ষণ পর দেখলাম মিস ফাইজা খুব সুন্দরভাবে সাজুগুজু করে এলেন। আমাকে দেখেই বললেন, হ্যালো মিস্টার অপূর্ব, কখন এলেন? জি এখন এসেছি। তো আপনি একা কেন? আফসার ভাই কোথায়? আপনি তো আশ্চর্য রকমের প্রশ্ন করছেন। মিস্টার আফসার কোথায় সেটা আমি কি করে বলবো? তাও ঠিক। তা মিস্টার অপূর্ব, আজকে আপনার কথা বলার স্টাইল, মনোভাব একটু অন্যরকম লাগছে। ব্যাপার কি, মনটা খারাপ? না, মন খারাপ হতে যাবে কেন? সত্যি বলছেন তো? মিথ্যা বলার কি আছে, সত্যি বলছি। আমার কাছে কিছু লুকাচ্ছেন নাকি? আশ্চর্য, আপনার কাছে কি লুকাবো আমি? আমি কিন্তু সবই শুনেছি, মিস্টার আফসার আমাকে সব বলেছেন। কথাটা শুনে আমি মিস ফাইজার দিকে তাকালাম। কি বলবো মিস্টার ফাইজা আপনাকে? কি বলেছে মিস্টার আফসার আপনাকে? মিস ফাইজা একটি লম্বা দীর্ঘশ্বাস নিয়ে বলল, বলেছে। কি বলেছে? আপনার মনের কষ্টগুলোর কথা বলেছে। মানে কিছু বুঝলাম না। আমাদের ম্যাডামকে যে আপনি ভালোবাসেন অথচ বলতে পারেননি, এই কথাই মিস্টার আফসার আমাকে বলেছেন। মিস ফাইজার মুখে কথাটা শুনে আমি মাথা নিচু করে সোফায় বসে পড়লাম। মিস ফাইজাও আমার পাশে বসে বললেন, কেন বলতে পারলেন না আপনি আমাদের ম্যাডামকে আপনার অনুভূতির কথাগুলো? তারপর মিস ফাইজার কোনো প্রশ্নের উত্তর না দিয়ে আমি বর্ষার কাছে চলে গেলাম। গিয়ে দেখি ওর বান্ধবীর ওর পাশে বসে আছে। আমাকে দেখে সবাই রুম থেকে চলে গেল। তারপর বর্ষা আমায় বলল, কিরে তুই কোথায় ছিলি এতক্ষণ? আমি শুধু ওর দিকে তাকিয়ে রয়েছি। কত সুন্দর লাগছে মেয়েটাকে হলুদ শাড়িতে, যা মানিয়েছে না বর্ষাকে, তার উপর আবার গাঁদা ফুলের মালা। অসাধারণ লাগছে মেয়েটাকে। এক কথা আকাশ থেকে নেমে আসা পড়ি। কিরে তুই আমার প্রশ্নের উত্তর দিচ্ছিস না কেন? আর এভাবে তাকিয়ে আছিস কেন? আমাকে কি দেখতে খারাপ লাগছে? না না, আপনাকে অনেক সুন্দর লাগছে, অনেক। তা কোথায় ছিলি এতক্ষণ? সকাল থেকে তোকে কতবার ফোন দেওয়া হয়েছে, এলি না কেন? শরীরটা ভালো লাগছিল না তাই। বর্ষা আমার দুই গাল আলতো করে হাত দিয়ে বলল, কি হয়েছে তোর? মনটা খারাপ কেন? আমি কখন বললাম আমার মন খারাপ? বলতে হয় নাকি? কাছের মানুষরা মুখ দেখলেই বলতে পারে কখন তার মন খারাপ আর কখন তার মন ভালো থাকে। বল আমায়, কি হয়েছে তোর? কিছু না।
বল না রে, আমার কাছে বল, কেন তোর মন খারাপ? কেন মুখটা এত গোমরা করে রাখিস সব সময়? বললাম তো কিছুই হয়নি। আচ্ছা অপূর্ব, একটা কথা বলবো তোকে। বলুন। বল, তুই আমার কথা রাখবি? আগে বলুন না, রাখার মতো হলে অবশ্যই রাখবো। তুই না আমাকে আর আপনি করে ডাকিস না রে, আমার খুব খারাপ লাগে। এই কথাটা শুনে বর্ষার দিকে খুব অবাক দৃষ্টিতে তাকালাম। কেন তাহলে কি কি বলে ডাকবো আপনাকে? তুমি বলে ডাকবে। কথাটা শুনে আমি একটু হাসলাম। মনে মনে চিন্তা করলাম, তুমি বলে ডাকার অধিকারটা তো আগে থেকেই তুমি কেড়ে নিয়েছো। কিভাবে সেই অধিকারটা আমি আদায় করব? তা তো সম্ভব নয়। কিরে, তুই হাসলি কেন? আপনার কথা শুনে। আমি হাসার মতো কি বললাম? আপনি আর তুমির মধ্যে অনেকটা পার্থক্য, জানেন তো, আকাশ পাতাল তফাৎ। তারপরও আমাকে তুমি বলে ডাকবি? তোর মুখ থেকে আপনি শব্দটা শুনতে আমার আর ভালো লাগে না, খুব পরপর মনে হয়। সম্ভব না। কেন সম্ভব না? সে অধিকার আমার নেই। আমি এত কিছু জানি না, তুই আমাকে আর কোনো দিন আপনি বলে ডাকবি না, ব্যাস। ওর মুখে কথাটা শুনে আর বুকটা যেন ফেটে যাচ্ছে, চোখ দুটো যেন কান্না করতে চাইছে। কিভাবে যে তোমাকে তুমি বলে ডাকবো বর্ষা, তা তো সম্ভব নয়। আমি কিভাবে নিজেকে সামলাবো তুমি চলে যাওয়ার পর? আমার হৃদয়কে তুমি ভেঙে দিয়ে চলে যাচ্ছ। প্লিজ বোঝার চেষ্টা করো, আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না। ওর দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছি। কি রে, কিছু বল। আমি আসি এখন। কোথায় যাচ্ছিস? কিছু কাজ আছে, কথাটা বলে আমি চলে আসবো। বর্ষা পিছন থেকে ডাক দিল। তোকে একটা কথা বলার ছিল। প্লিজ না, এখন না, অন্য কোনো সময় শুনবো। কিন্তু প্লিজ আমি এখন আসি। কথাটা বলেই আমি রুম থেকে চলে আসলাম। চোখটা আমার পুরোই ভিজে গিয়েছে নোনা পানিতে। আর কিছুক্ষণ ওর সামনে দাঁড়িয়ে থাকলে আমার চোখ দিয়ে পানি ঝরে যেত। নানুর ঘরে এসে বসলাম, খুব কাঁদছে এখন, চোখ দিয়ে শুধু পানি ঝরছে। অশ্রু যেন থামবে না। আমার বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। কেন আমার সাথে এমন হলো? আমি কেন আমার ভালোবাসার মানুষটাকে পেলাম না? আমার পৃথিবীটা যেন উলট পালট হয়ে গিয়েছে। হঠাৎ নিচ থেকে নানু আমায় ডাকলো। নানুর ডাক শুনে আমি চোখটা মুছে নিলাম। এরপর নিচে চলে গেলাম। দেখলাম গায়ে হলুদের স্টেজে বর্ষা বসে আছে। এবার এক এক করে সবাই ওকে হলুদ লাগাবে। প্রথমে নানু ওকে হলুদ লাগিয়ে দিল, তারপর বড় মামা, বড় মামি, ছোট মামা, ছোট মামি, আত্মীয় স্বজন সবাই ওকে হলুদ লাগালো। এরপর আমার পালা। আমি গিয়ে ওর পাশে হালকা করে বসলাম। তারপর হাতে একটু হলুদ নিয়ে আলতো করে ওর গালে লাগিয়ে দিলাম। বর্ষা আমার দিকে কেমন ভাবে যেন তাকিয়ে আছে। বর্ষা কি যেন বলতে চেয়েছিল আমায়, কিন্তু আমি তখন না শুনে চলে এসেছি। ওর চেহারার দিকে তাকালেই যেন আমার কান্না পায়, যেন নিজেকে আর সামলে নিতে পারি না। তাই বেশিক্ষণ দেরি না করে আমি উঠে চলে এলাম। তারপর আনন্দ, নাচ, গান। একটি বিয়ে বাড়িতে যেমন পরিবেশ হওয়া দরকার ঠিক তেমনই, তবে ওই পরিবেশে আমার নিজেকে কেমন জানি বেমানান লাগছিল। তাই কিছুক্ষণ ওইখানে বসে থাকার পর আমি কাউকে কিছু না জানিয়ে সোজা আমার ঘরে চলে আসি। চলে আসতে নানুর ফোন। কি রে, তুই কোথায়? নানু, আমি বাসায় চলে এসেছি। আশ্চর্য, কেন? নানু ভালো লাগছিল না তাই। কিন্তু নানু এখন রাখছি প্লিজ, কথাটা বলে কেটে দিলাম। এরপর নিজের বিছানায় এসে মুখ থুবড়ে পড়লাম। বালিশের কোণে মুখ লুকে খুব কাঁদলাম। কষ্টগুলো কান্না হয়ে ঝরে যাচ্ছিল, হৃদয়টা ফেটে যাচ্ছিল কষ্টের বেত্রাঘাতে। আঘাতে আঘাতে আজ আমি এতটাই আহত হয়েছি যে এই ক্ষত কাউকে দেখানোই যাবে না। নিয়তি আমাকে হারিয়ে দিল আমার এই ভালোবাসার কাছে। আমি হেরে গেলাম। সারা রাত ঘুমাইনি, শুধুই কেঁদেছি। এতই কেঁদেছি যে চোখ দুটো অন্ধকার দেখছিলাম। সকাল হতে মামা ফোন করে ও বাড়িতে তাড়াতাড়ি যেতে বলল। যেতে ইচ্ছে করছিল না, কিন্তু বাধ্য হয়ে যেতে হলো। গিয়ে দেখলাম পুরো বিয়ে বাড়ি মানুষের কোলাহলে পড়লো। আমি যে বাড়ির ভেতরে ঢুকেছি সেটা কেউ খেয়াল করেনি। আমি গিয়ে সোজা নানুর রুমের সোফায় মাথাটা দিয়ে বসলাম। হঠাৎ কেউ একজন আমার মাথায় হাত দিয়ে স্পর্শ করলো। মাথাটা তুলে তাকাতেই দেখি নানু। কিরে নানু, কখন এলি? এই তো এখন এসেছি। কি হয়েছে তোর? মনটা খারাপ কেন? কিছু হয়নি নানু, এমন। আজ কদিন যাবৎ লক্ষ্য করছি তুই কেমন যেন মনমরা হয়ে গেছিস। কি হয়েছে তোর? আমায় বল, কিছু হয়েছে নানু? না, কিছু হয়নি, তুমি অযথা টেনশন নিও না তো। হলো, আমায় বল নানু। বললাম তো কিছু হয়নি। বর্ষা কোথায়? ওকে, ওর বান্ধবীরা সাজাচ্ছে। ও আচ্ছা, বর্ষার বর কখন আসবে?
এই তো সময় হয়ে গেছে, এখনই চলে আসবে। হঠাৎ করে নিচ থেকে আওয়াজ এলো, বর এসেছে, বর এসেছে। ওই দেখ, বলতে না বলতে চলে এসেছে। নে নে, তাড়াতাড়ি নিচে আয়, এখানে বসে থাকিস না। কথাটা বলে নানু নিচে চলে গেল। বর্ষার বরকে দেখার জন্য আমিও নিচে চলে আসলাম। তবে বর্ষার বর বেশে যাকে দেখলাম তাকে দেখে আমার পায়ের নিচে থেকে মাটি সরে যাচ্ছিল। এ কেমন বিশ্বাসঘাতক আমার সাথে! আমি কাকে দেখছি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি কল্পনাও করতে পারছি না এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে আমাকে। আফসার ভাই এইমাত্র বর বেশে যে ভিতরে ঢুকলো, সে আর কেউ না, আফসার ভাই। আফসার ভাই দাঁড়িয়ে আছে আমার সামনে। আমি ভুল দেখছি? আমি কি স্বপ্ন দেখছি? নিজেকে বিশ্বাস করতেই পারছি না। কি হচ্ছে এখানে? আফসার ভাই ভিতরে ঢুকে আমার সামনে এসে মুসকি মুসকি হাসছে, কিন্তু রাগে আমার শরীরে রক্ত যেন মাথায় চড়ে গিয়েছে। নিজেকে কন্ট্রোল করে আফসার ভাইকে প্রশ্ন করলাম, আপনি আপনি এই বেশে? এসবের মানে কি? এখানে তো বর্ষার বরের আসার কথা ছিল, আপনি এখানে বর বেশে কি করছেন? কেন, বর্ষাকে বিয়ে করতে এসেছি। নিজের রাগকে আর কন্ট্রোল করতে পারলাম না। সঙ্গে সঙ্গে সবার সামনে আফসার ভাই কলারটা ধরে ফেললাম আর চিৎকার করে বলতে লাগলাম, আফসার ভাই ওই মুখে বর্ষার নাম উচ্চারণ করবেন না, বিশ্বাসঘাতক বেঈমান। আপনি এতটা নীচ, এতটা জঘন্য, আমার সাথে বিশ্বাসঘাতকতা করে এখন বর্ষাকে বিয়ে করতে এসেছেন। তার মানে বর্ষা আপনাকে পছন্দ করত, আপনাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আপনি আমাকে বলেননি। কেন করলেন আমার সাথে এমনটা? বলুন কেন করলেন? আরে অপূর্ব ভাই, কি করছেন কি? ছাড়ুন। না, ছাড়বো না। আগে বলুন কেন করলেন আমার সাথে এমন প্রতারণা? পিছন থেকে কাপড় এসে মতো আঘাত করে আমার সাথে কেন এমন জঘন্য কাজ করলেন বলেন? এই কথাটা বলে খুব জোরে ধাক্কা দিয়ে আফসার ভাইয়ের কলারটা ছেড়ে দিলাম। বাড়ি ভর্তি লোকজন সবাই শুধু আমার দিকে চেয়েছিল। হঠাৎ বড় মামা এসে খুব রেগে আমাকে বলল, অপূর্ব, কি করছিস? কি এসব? কি হয়েছে তোর? আমি মাথা নিচু করে চুপ করে আছি। মামা আবার আমাকে বলল, তুই কোনো বর্ষার হবু বরের গায়ে হাত দিলি বল আমায়? বড় মামি, নানু, ছোট মামা, ছোট মামি, বাড়ি ভর্তি সব লোকজন আমার দিকে চেয়ে রয়েছে। কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? কেন এরকম করলি? কথাটা বলে মামা আমায় থাপ্পড় দেওয়ার জন্য হাত উঠিয়ে ফেললো, আর আমি ভয় পেয়ে চোখটা বুজে ফেললাম। 10 সেকেন্ড চোখ বোঝার পর যখন দেখলাম আমার গালে থাপ্পড় পড়লো না, তখন চোখ মেলে দেখলাম যে মামা মুচকি মুচকি হাসছে, সে সাথে আফসার ভাই, নানু, মামি সকলেই। আমি তো ব্যাপারটা বুঝতেই পারলাম না। হঠাৎ মামা আমার দু গালে হাত দিয়ে বলল, তুই কি ভেবেছিলি মামা সবসময় রাগ করে? মামা বদমেজাজি? মামা তোর ইচ্ছা অনিচ্ছার কোনো খেয়াল রাখে না, তাই না? তুই মামার বড় আপার একমাত্র ছেলে, আমাদের সকলের প্রিয়, তোর মনে কি করে কষ্ট দিব বাবা? তারপর মামা আমার কপালে আলতো করে একটা চুমু দিয়ে বলল, বর্ষার সাথে ওই ছেলেটার বিয়ে নয়, তোর বিয়ে হচ্ছে, বুঝলি? কথাটা শুনে আমি যে কি বলবো, আমি বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম। আমি কি এখনো ঘুমিয়ে আছি? আমি কি স্বপ্ন দেখছি, নাকি আমার কান ভুল শুনছে? সেটাই তো বুঝতে পারছি না। তারপর আমার হাতে আলতো করে একটা চিমটি কেটে যখন ব্যথা অনুভব করলাম, তখন আসলে বুঝতে পারলাম যে আমি তো বাস্তবে, কিন্তু কিভাবে কি হলো কিছুই তো বুঝতে পারছি না। মামার দিকে প্রশ্নবোধক ভাবে তাকিয়ে বললাম, কি বলছো কি মামা? বর্ষার সাথে আমার বিয়ে হচ্ছে? কেন, কিছু ভুল শুনলি নাকি? কিন্তু কিভাবে, কিছুই তো বুঝতে পারছি না। তারপর মামি আমার সামনে এসে আমার কপালে একটা চুমু দিয়ে বলল, তুই কি মনে করেছিস অপূর্ব, তোর আনন্দ খুশির কোনো খেয়াল আমি রাখবো না? তোকে আমি বলেছিলাম না যে আমি তোর মায়ের মতো? মা কি কখনো সন্তানের মনের কথা বুঝতে পারে না বল? আমার মেয়ের একমাত্র সন্তান তুই, আর তোর ইচ্ছা অনিচ্ছার কোনো খেয়াল রাখবো না ভেবেছিস? আমার প্রাণ, আমার অপূর্ব, তোর খুশিটাই আমাদের কাছে সবচেয়ে বেশি, নানু। আরে সবাই ছেলেটাকে চুমু দিয়ে ছেলেটার চেহারাটা নষ্ট করে দিচ্ছে দেখি। সরো সরো সরো। কিরে, শক্ট খেয়েছিস? আরামসে চেপে যা, চাপ নেওয়ার কোনো দরকার নেই। বর্ষার সাথে তোর বিয়ে হচ্ছে এবং এটাই ফাইনাল। এখনো কোনো ডাউট আছে নাকি? কিন্তু মামা, বর্ষার সাথে যে আমেরিকা থেকে আসা ছেলেটার বিয়ে হওয়ার কথা ছিল। আরে ওইসব সাজানো অভিমান করে তোকে বলেছি, তোকে কষ্ট দেওয়ার জন্য। তোকে নাকি অফিসে বিয়ের কার্ড দিয়েছিল, কিন্তু তুই নাকি কার্ডটা খুলে দেখিসনি, তাই অভিমান করে তোকে সব সাজিয়ে গুছিয়ে বলেছিল। আর আমাদেরকেও বারণ করেছিল তোকে যেন কথাটা না বলি। জানিস তো বর্ষা যা রাগী মেয়ে, ওর কথা না শুনলে কি মহাপ্রলয় বাঁধিয়ে দিতে পারে, সেটা তো জানিস, তাই আমরাও কিছু বলিনি। কিন্তু আফসার ভাই, এখানে বর্ষে যে কেন আসলো?
আফসার ছেলেটাকে তো বর্ষা বলেছিল যাতে বর্ষে যে আসে তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য, কিন্তু সারপ্রাইজ পাওয়ার বদলে তুই যে এতটা রেগে যাবি কে জানতো বল? রেগে গিয়ে ছেলেটার সাথে এত খারাপ ব্যবহার করলি, কাজটা কি ঠিক করেছিস বল? ছোট মামার মুখে কথাগুলো শুনে আমি আফসার ভাইয়ের কাছে গেলাম, গিয়ে ওনার 2 হাত ধরে বললাম, আফসার ভাই প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি মাথা গরম করে আপনার সাথে যে ব্যবহার করেছি জানি সেটা ক্ষমার অযোগ্য, তারপরে ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিন প্লিজ। আরে অপূর্ব ভাই এত চাপ নিয়েন না তো। যাই হোক, আপনার ভালোবাসা সার্থক হতে চলেছে, সেই সার্থক ভালোবাসার বলে হিসেবে আমি না হয় আর একটু খেয়াল করে দিলাম। ওনার কথা শুনে আমি হেসে দিলাম। উনি আমাকে বলে উঠলো, হয়েছে, আর হাসতে হবে না। আপনার জন্য শেরওয়ানিটা পরে এসেছিলাম মিয়া, আর আপনি কলা ধরে দিলেন তো শেরওয়ানিটা নষ্ট করে। আই এম সরি, প্লিজ ক্ষমা করে দিন, আসলে বুঝতে পারিনি। আমি বলেছি না, বাদ দেন তো এসব, নিন শেরওয়ানিটা পরে নিন। তারপর আফসার ভাই নিজের গা থেকে শেরওয়ানিটা খুলে আমাকে পরিয়ে দিল। মিস ফাইজা আমাকে দেখে বলল, বাহ, কি অসাধারণ মানিয়েছে আপনাকে মিস্টার অপূর্ব, একদম বাংলা ছবির নায়কের মতো, সুপার। আর শেরওয়ানিটা যখন আমি পরেছিলাম তখন আমাকে কেমন লাগছিল মিস ফাইজা? আফসার ভাই মিস ফাইজার চোখের দিকে তাকিয়ে একটা প্রশ্ন করলো। মিস ফাইজা একটু লজ্জা পেয়ে বলল, লাগছিল কোন রকম। আরে বাবা, মিস্টার অপূর্ব বাংলা ছবি নায়ক, এটা কেমন রে ইনসাফি? তাহলে কি শুনতে চান আপনি? এমন কিছু বলো না যা হৃদয় ছুঁয়ে যাবে। হৃদয়কে কন্ট্রোলে রাখুন মিস্টার আফসার, না হলে কাচের মতো ভেঙে যাবে। হৃদয় তো আপনার মিস ফাইজা, যদি গড়তে চান আপনি গড়বেন, ভাঙলেও আপনি। মিস ফাইজা কথাটা শুনে একটু লজ্জা পেয়ে চলে গেলেন ওখান থেকে। এরপর আফসার ভাই বলে উঠলো, আরে কাজী, কাজী কই? কাজী কোনো পাত্তাই নাই দেখি। বর এখানে রেডি হয়ে বসে আছে আর কাজী ঘুরে ঘুরে বনে বনে। সত্যি তো, কাজী সাহেব কোথায়? কিছুক্ষণ আগেই তো এখানে ছিল, কোথায় গেল এখন? তোমরা ব্যস্ত হচ্ছ কেন? কাজী সাহেব বর্ষার কাছে গেছেন ওর সম্মতি নিতে। ও তাই বলো, আমি তো ভেবেছিলাম চলেই গেছেন। কেন? কি অলক্ষণে কথাবার্তা বলছিস তুই? চলে যাবে কেন? তারপর আফসার ভাই আমার হাত ধরে নিয়ে গেল বিয়ের স্টেজে। সেখানে গিয়ে বসালো আমাকে। মামারা ব্যস্ত হয়ে গেলেন মেহমানদের আপ্যায়নে, আর মামিরা গেলেন বর্ষার কাছে। তারপর ভাই কেমন লাগছে এখন? চেহারাটা কি অবস্থা করেছেন মিয়া, বুঝতেই পারছি খুব কেঁদেছেন। আমি আফসার ভাইয়ের কথা শুনে শুধু মুস্কি মুস্কি হাসছি, আর হাসি দেখে আফসার ভাই বলল, হাসেন হাসেন, এখন তো হাসারই সময়। আমার এক পাশে আফসার ভাই আর এক পাশে মিস ফাইজা বসে আছেন। অফিসের আরো সহকর্মীরা বসে আছেন আমার সাথে, আমাকে নিয়ে হাসি ঠাট্টা করছেন, মজা করছেন। কিছুক্ষণ পর কাজী সাহেব এলেন, বড় মামা নিয়ে আসলেন তাকে। এসে আমাকে বললেন, নাও তো বাবা, এখানে একটা সই দাও। আমি দেখলাম যেখানে আমি সই দেব তার পাশেই বসার সিগনেচার। তারপর ব্যাপারটা খুব উত্তেজনায় লাগছিল আমার কাছে। তারপর আমি সই দিলাম। আইন অনুযায়ী বিয়ে হওয়ার পর শরীয়ত মোতাবেক বিয়ে হলো। এবার আমাকে 3 কবুল বলতে বললো, আমিও 3 কবুল বললাম। এরপর কাজী সাহেব ঘোষণা করলো শরিয়া মোতাবেক আজ থেকে আমি আর বর্ষা স্বামী স্ত্রী। এরপর আমাদের নবদম্পতি সুখী দাম্পত্য জীবনের প্রত্যাশায় দোয়া হলো। আমি লক্ষ্য করলাম দোয়ার সময় আফসার ভাই মিস ফাইজার চোখে চোখে কথা বলেছে, আবার মাঝে মধ্যে জোর করে আমিন বলে উঠেছে। সবটাই মিস ফাইজাকে উদ্দেশ্য করে বোঝাতেই পারছি মিস ফাইজার সাথে ওনার ঘনিষ্ঠতা এবার বাড়বে। এরপর দোয়া শেষ হলো। দোয়া শেষ করে সবার খাওয়ার ব্যবস্থা করা হলো। আমার সামনে আস্ত একটা মুরগি দেওয়া হলো। অবশ্য সেই মুরগি আমি একা খাইনি, আফসার ভাই, মিস ফাইজা এবং অফিসের অন্যান্য সহকর্মীরাই মিলে খেয়েছি। খাওয়া শেষ করে সবাই একসাথে বসে গল্প করছি, কিন্তু একটি বাড়ির জন্য বর্ষাকে দেখলাম না। ও বাড়ির ভেতরেই রয়ে গেল, ওকে বাহিরে আনেনি। ওকে দেখার জন্য মনটা ছটপট করছে, নিজেকে আর সামলাতে পারছিলাম না, শুধু একটি পলক দেখার জন্য। আফসার ভাই আমার ব্যাপারটা বুঝতে বলল, আরে মিয়া এত তাড়াহুড়া কিসের, আস্তে আস্তে, মা তো বিয়েটা হলো, এখনো বাসা করে যাওয়ার জন্য সাপোর্ট করছেন। আফসার ভাই কি যে বলেন, খুশি কুকার সবই বুঝি। একটি বারের জন্য ম্যাডামকে দেখেননি এখানে আসার পর থেকে, এখন ভাবছেন বিয়ে হয়ে গেছে, বউকে এখনো দেখছি না, মনটা ছটফট করছে, তাই না? বুঝি সবই বুঝি। যাবেন, একটু অপেক্ষা করেন, একটু পরে আপনাকে বাসার ঘরে সিংহ দরজায় নিয়ে যাব, তখন যত খুশি বউর সাথে গল্প করবেন।
আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। যত সময় যাচ্ছে বর্ষাকে দেখার ইচ্ছে যেন আমার প্রবলভাবে বাড়ছে। রাত হওয়ার সাথে সাথে আস্তে আস্তে বাড়ি থেকে মেহমান চলে গেলেন। সত্যি তো আর সইছে না আমার বর্ষাকে একটিবার দেখার জন্য। মনটা যেন চাতক পাখির মতো ছটফট করছে। রাত প্রায় 11টা। আমি বসে আছি শুধু আফসার ভাই, মিস ফাইজা, অফিসের সহকর্মীদের সাথে। যত সময় যাচ্ছে আমি খুব অস্বস্তিতে পড়ে যাচ্ছি ওদের মাঝে। ওদের কাছে আমার থাকতে ইচ্ছে করছে না, শুধু বর্ষাকে দেখবো বলে। আফসার ভাই শুধু আমাকে একটু খোঁচা মেরে বলল, আরে আমাদের অপূর্বের অবস্থা দেখেন, যেন খাঁচায় বন্দি পাখিটা মুক্ত হওয়ার জন্য ছটফট করছে। আপনি একটু চুপ করবেন মিস্টার আফসার? আপনি বুঝবেন কিভাবে ভালোবাসার যন্ত্রণা কি হয়? না বুঝলে বুঝিয়ে দিন না, বোঝার জন্যই তো অপেক্ষা করছি। ইস, আমার বয়েই গেছে আপনাকে বুঝিয়ে দিতে। তাদের কথা নিয়ে সবাই হাসাহাসি করছে। এরপর নানু এসে বলল, এই তোমরা কি করছো? তোমরা বসে থেকো না। বর্ষাকে বাসর ঘরে দিয়ে এসেছি, তোমরা মেহমেদকে বাসর ঘরে দিয়ে এসো। কথাটা বলে নানু চলে গেল। ওঠেন ওঠেন, আপনার অপেক্ষার প্রহর গুণা এবার শেষ। আজ ছটফট করতে হবে না। এরপর আমাকে নিয়ে যাওয়া হলো আমার ঘরে। মানে বিয়েটা তো আমার আম্মুর বাড়িতে হয়েছে, মানে আমার বাড়িতে। যে ঘরে আমি ছোটবেলা থেকে ছিলাম, যে ঘরে পড়াশোনা করেছি এবং যে ঘর থেকে একদিন চলে গিয়েছিলাম, সেই ঘরে আমার রুমে বাসর ঘর সাজানো হয়েছে। আমাকে দরজার সামনে এনে আটকে দিল আফসার ভাই। আরে দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন? মানে প্রথমবার বাসর ঘরে যাচ্ছেন, বড় ভাইয়ের কাছ থেকে একটু টিপস নেবেন না? মানে কি মিস্টার আফসার, আপনি এর আগে আর কতবার বাসর করেছেন শুনি? তো আস্তাগফিরুল্লাহ, কি সব বলছেন? কি সব বলছি? আপনি মিস্টার অপূর্বকে টিপস দিতে যাবেন কেন? আপনার কি এর আগে কোনো অভিজ্ঞতা আছে নাকি বাসর করার? কি যে বলছেন মিস ফাইজা? চুপ, একদম চুপ। সরেন সরেন, মিস্টার অপূর্বকে যেতে দিন। আচ্ছা ঠিক আছে, আপনারা যান, আমি আসছি। তারপর মিস ফাইজা এবং বাকিরা সবাই চলে গেল। এবার আপনি ভিতরে যেতে পারেন স্যার। তারপর আমি যে ভিতরে ঢুকতে যাব তখনই আফসার ভাই আমার হাত ধরে টেনে বলল, অপূর্ব ভাই, বাসর রাতে এই বিড়ালটা মাইরে ফেলেন, বুঝেছেন? কি বলছেন আফসার ভাই? ওই দেখো কিসব বলছে, মানে বাসর রাতে বিড়াল না মারলে সকালবেলা উঠে দেখবেন ম্যাও ম্যাও করতেছে, তখন কিন্তু সারা জীবনও সেই ম্যাও ম্যাও থামবে না। তাই বলতেছি বাসর রাতে বিড়ালটা মাইরে ফেলেন। আপনি তো আমাকে যেতে দিবেন। ওরে বাবা রে, স্যারের দেখি আর ধৈর্য মানছে না। ঠিক আছে, যান যান যান, গেলেই বুঝতে পারবেন। কথাটা বলে আফসার ভাই চলে গেলেন। তারপর আমি দরজাটা খুলে ভিতরে ঢুকলাম। ঢুকে দেখলাম আমার ঘর খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে, তা কি বলবো। তারপর আমি লক্ষ্য করলাম আমার বিছানার উপর সুন্দর ডানাকাটা নীল পরি বসে আছে। হ্যাঁ, আমার বর্ষা বসে আছে নীল শাড়ি পরে। কিন্তু বর্ষাকে তো আমি লাল শাড়ি কিনতে বলেছিলাম এবং আমার সামনে লাল শাড়ি কিনেছিল। হয়তো এই লাল শাড়ির ভেতরে নীল শাড়িটা কিনেছিল। আমি হাঁটি হাঁটি পা পা করে বর্ষার পাশে গিয়ে বসলাম। একটু কাশির আওয়াজ দিলাম। বর্ষা একটু নড়চড়ে বসলো। তারপর আমি সাহস করে ওকে বললাম, ভালো আছেন? তারপর ও লেডি অফিসারের মতো করে ঘুমটা তুললো। ভালো থাকবো না কেন? ভালো থাকার জন্যই তো এত সব করলাম। ও মাই গড, ঘুমটাটা তোলার পর ওকে যেন আরো সুন্দর লাগছে, যাকে পরীর সাথে তুলনা করলে খুব কম হয়। নজর কাড়া সৌন্দর্য, চোখ ফেরাতেই পাচ্ছি না। এই কি দেখছিস সেভাবে? আমি লজ্জায় মাথা নিচু করে বললাম, কিছু না। সকালে খেয়েছিস কিছু? বাসরাতে কি এসব বলবেন? কি বলবো স্যারকে শুনি? জানি তো সকালে কিছু খাসনি, মন মরা হয়েছিলি, মন খারাপ করেছিলি। আমার মন খারাপের কারণটা কি আপনি জানেন না? জানি তো, এই জন্যই তো আমার বাবুটাকে কষ্ট দিতে চাইনি। কষ্ট দেননি বলেছেন? এই 6 দিনে কতটা কষ্ট পেয়েছি জানেন আপনি? একটা থাপ্পড়ের সাথে গালের 32টা দাঁত ফেলে দেব। কে বলেছিল তোকে কষ্ট পেতে? কষ্ট দিয়ে আবার বলছেন? কে বলেছিল কষ্ট পেতে? বুদ্ধ একটা, তুই সেই বুদ্ধটাই রয়ে গেলি। কি বোকামি করেছে আমি? তোকে সেদিন অফিসে আমি বিয়ের কার্ডটা দিয়েছিলাম না, তোকে কতবার বলেছি বিয়ের কার্ডটা খুলে দেখতে? দেখেছিস একবারও? বুক ভরা শুধু অভিমান, তাই না? এত অভিমান নিয়ে থাকিস কিভাবে তুই? অভিমানটা তার সাথে করে যায় যাকে মানুষ ভালোবাসে। জানিস, সেদিন অফিসে তোকে খুব জড়িয়ে ধরতে ইচ্ছে করছিল, কিন্তু তুই কার্ডটা খুলে একবার দেখলিও না। বুদ্ধ একটা। আজ ইচ্ছে করছে না জড়িয়ে ধরতে?
আমার বইয়ে গেছে তোকে জড়িয়ে ধরতে। আজ ইচ্ছে করছে না জড়িয়ে ধরতে। কথাটা বলে বর্ষা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। আমি ওর চোখের দিকে তাকিয়ে রইলাম। তারপর হঠাৎ করে ও আমায় জাপটে ধরলো, আমিও জড়িয়ে ধরলাম, আপন করে নিলাম এই বুকের মাঝে। বর্ষাকে পাওয়ার জন্য আমার জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি ছিল। কিছুক্ষণ এভাবে জড়িয়ে ধরে রইলাম ওকে। তারপর লক্ষ্য করলাম বর্ষা বোধহয় কাঁদছে। আমি ওকে ছাইড়ে দেখলাম সত্যি সত্যি কাঁদছে। আপনি কাঁদছেন কেন? বর্ষা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে আমার চোখে একটা চুমু দিয়ে বলল, খুব কষ্ট হয়েছে না রে তোর? খুব কষ্ট পেয়েছিস তাই না? আই এম রিয়েলি সরি, আই এম রিয়েলি ভেরি সরি রে। প্লিজ আমায় ক্ষমা করে দে। কষ্ট পেয়েছিলাম আপনাকে হারানোর ভয়ে। বিশ্বাস কর, গায়ে হলুদের দিন তোর খুব কষ্ট হচ্ছে দেখে আমি বলতে চেয়েছিলাম সত্যিটা, কিন্তু তুই শুনতেই চাইছিলি না, চলে গেলি। কি করতাম বলেন? আপনাকে এতটাই ভালোবেসে ফেলেছিলাম যে নিজেকে সামলে উঠতে পারছিলাম না। খুব কষ্ট হয়েছে তাই না? এখন আর নেই, আপনাকে বুকে পেয়ে কষ্টগুলো শূন্য উড়ে গিয়েছে। সত্যি? সত্যি। তারপর আমার গলাটা খুব শক্ত করে জড়িয়ে ধরল বর্ষা। আর কখনো তোকে কষ্ট দেব না রে, প্রমিস। কোনোদিন তুই কষ্ট পাবি না, দেখে নিস। জানি তো আপনি কোনোদিন আমায় কষ্ট দিতে পারবেন না, কারণ আমার সুখের উৎস, আনন্দের উৎসটা আপনি। ইস, কি কথা! কেন, আপনার পছন্দ হয়নি আমার কথা? মিস ফাইজা তো আমার কথাগুলো খুব পছন্দ করে। এরপর বর্ষা আমায় ছেড়ে বলল, কি বললি তুই? এই শোন, আমায় ছাড়া যদি অন্য কোনো মেয়ের দিকে তাকিয়েছিস না, একদম চোখ তুলে নেব। তাকাবো না কেন? আপনি কি বলেছেন আমাকে কোনোদিন ভালোবাসেন? বুদ্ধুটা বলে কি, মেয়েরা কখনো আগে ভালোবাসার কথা বলে? গাধা একটা। কেন, কোন দলিলে লেখা আছে যে মেয়ে আগে ভালোবাসার কথা বললে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? দেখ, ছেলেরা আগে ভালোবাসার কথা জানায়, মেয়েরা নয়। জানাবে কি করে? কারণ ছেলেদের ভালোবাসা সাগরের মতো হয়, অনেক বিশাল। সত্যি করে বলুন তো, আমার থেকে আপনি কি আমায় বেশি ভালোবাসতে পারবেন? কখনোই না। আমি আপনাকে যে কতটা ভালোবাসি তা কখনোই কোনোভাবে প্রকাশ করা যাবে না, যাবেই না। এতটাই গভীর ভালোবাসা। তারপর বর্ষা আমার কপালে একটা চুমু দিয়ে বলল, কি বলতে চাস তুই? মেয়েরা ভালোবাসতে জানে না? কি বাবু বাবু করছেন? জানি তো, আমার বাবুটা অনেক ভালোবাসে আমায়। বাবু নয় তো কি, সবসময় অভিমান করে থাকিস বাচ্চাদের মতো। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি তো আমার সামনে লাল শাড়ি কিনেছিলেন, তাহলে নীল শাড়ি পেয়েছেন কি? তুই চলে যাওয়ার পর আমি শাড়িটা চেঞ্জ করে নেই। কেমন লাগছে আমায়? কিভাবে প্রকাশ করব বলে? আপনাকে এতটাই সুন্দর লাগছে যে ভাষা হারিয়ে ফেলছি আমি। কেন, তো সাহিত্য দিয়ে প্রকাশ কর। তারপর আমি ওর গালে আলতো করে একটা হাত দিয়ে বললাম, আমি এই হৃদয়কে তোমার জন্য শূন্য রেখেছি শুধু তুমি আসবে বলে। তোমার হাসি মাখা মুখটি আমার হাসির যেন একমাত্র কারণ, একমাত্র উৎস। তোমার কোমল স্পর্শ আমার হৃদয় আনন্দের বন্যা তুলে এনে দেয়। হে প্রিয়তমা, তোমার মুখটি দেখে আমি ভুলে যাই পৃথিবীর সকল কষ্ট বেদনা। এই হৃদয় প্রশান্তি পায় তোমার উপস্থিতিতে। আমার এই মন প্রশান্তি খুঁজে বেড়ায় তোমার মাঝে। তোমার মাঝে খুঁজে পায় আমার বিবেচনা ভালোবাসা। তোমার মাঝে খুঁজে পায় আমার চিরচেনা ভালোবাসা। হে অপরিচিত, আজ তুমি আপনের চেয়েও আপন। এই হৃদয় তোমারই আধিপত্য, তোমারই রাজত্ব। তোমার কাছ থেকে পাওয়া ভালোবাসাটুকু আমার বেঁচে থাকার প্রেরণা। মরে যাব সেদিন, শেষ করে দেব নিজেকে, যেদিন অবহেলা করবে আমায় আর ভালোবাসবে না আমায়। যদি কেউ প্রশ্ন করে আমায় কোনোদিন, হে প্রিয়তমা, আমার কাছে তোমার গুরুত্ব কতটুকু, আমি তাকে বলবো, আত্মা ছাড়া যেমন দেহ বাঁচে না, ঠিক তেমনি তোমার গুরুত্ব আমার কাছে ততটুকুই। তুমি আমার আত্মার সাথে মিশে গিয়েছো আমার হৃদয়ের মাঝে, তাই তোমায় ছাড়া এই জীবন মূল্যহীন। কোনো দাম নেই জীবনের তুমি ছাড়া। কখনো ছেড়ে যেও না আমায়। এই হৃদয় কি সামলাতে পারবো না, হৃদয়কে সামলাতে পারবো না তুমি ছাড়া। যদি যেতে হয় কোনোদিন, নিজে হাতে আমাকে হত্যা করে যেও হে মায়াবিনী। বেঁচে থাকার শান্তি দিয়ে যেও না হে প্রিয়তমা। তুমি আমার সবচেয়ে কাছের, সবচেয়ে প্রিয়, আমার প্রথম এবং শেষ ভালোবাসা। আমার প্রেম তুমি বর্ষা, বড্ড ভালোবাসি তোমায়, বড্ড বেশি। আমার সাহিত্য শুনে বর্ষা চোখ দিয়ে পানি পড়ছিল। আঙুল দিয়ে ওর চোখের পানিগুলো মুছে দিয়ে আমি বললাম, আপনি কাঁদছেন? এত বেশি ভালোবাসিস আমায়? বললাম না, আমার ভালোবাসার বস্তু প্রকাশ কোনোভাবেই করা যাবে না, এতটাই গভীর। বর্ষার কপালে একটা চুমু দিয়ে তারপর বর্ষা আমাকে আবার জড়িয়ে ধরলো। আমি ওকে জড়িয়ে ধরেছি। এত কষ্টের পর, এত হতাশার পর ওকে কাছে পেয়েছি, সহজে ছাড়বই না। আচ্ছা, একটা কথা বলবো? বল।
আপনার সাথে দেখা হওয়ার পরই আমার পছন্দ অপছন্দের সবগুলো কথা আপনি জানতেন। আমার প্রিয় খাবার কি, আমার প্রিয় পোশাক, আরো কত কিছু কিভাবে জানলেন? আম্মু বলেছিল আপনাকে? না, ফুপু আমাকে বলেনি। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, আমি যে আপনাকে ভালোবাসি আপনি কিভাবে বুঝতে পারলেন সেটা? কে বলেছে আপনাকে? তারপর আমায় ছেড়ে দিয়ে বলল, 1 মিনিট, একটা সারপ্রাইজ আছে তোর জন্য। সারপ্রাইজ? তারপর বর্ষা বিছানা থেকে উঠে গিয়ে ড্রয়ার থেকে একটা কিছু বের করে আমায় দিল। এই নে তোর জন্য একটা গিফট। কিসের গিফট এটা? খুলেই দেখ না, শুধু প্রশ্ন করে। তারপর আমি গিফটে করলাম, কিন্তু খুলে যা দেখলাম তা দেখে আমার মাথা থেকে যেন ধোঁয়া বেরোচ্ছিল। আমার সেই ডায়েরিটা, যে ডায়েরিটা চুরি হয়ে গিয়েছিল। আমি ওকে বললাম, এ কি, এটা তো আমার ডায়েরি, আপনি পেলেন কোথায়? বর্ষা আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। বুঝতে পারছি, তার মানে আপনি আমার ডায়েরিটা চুরি করেছিলেন। করেছি, আমার বরেরটা করেছি। তোর কি? আপনি যে একটা চুন্নি সেটা তো আগে জানতাম না। এই চুন্নি কি? চোর? আপনি একটা চোর। একদম না, ডায়েরিটা নিলে তোর মনের কথাগুলো জানতাম কিভাবে বল? তুই তো কিছু বলতে চাস না, সব সময় মুখ গোমড়া করে থাকিস। তাই তো বলি, এত ঘন ঘন পায়েস খাওয়ানোর মানে কি? কি বললি? বেশ করেছি, নিয়েছি। তাই বলে আমার ব্যক্তিগত জিনিস না বলে হাত দিবেন? তোর ব্যক্তিগত জিনিস কি রে? আজ থেকে তোর সবকিছু আমার, তুইও আমার। উফ, লাগছে তো। লাগুক। কি করছেন? কি ব্যথা পাচ্ছি তো। এটা তোর শাস্তি। শাস্তি কিসের? এটা আমাকে প্রপোজ না করার শাস্তি। বর্ষার কথা শুনে বাসার ঘরে সাজানো ফুলগুলো থেকে একটা ফুল গোলাপ ছিঁড়ে নিলাম। তারপর ওর হাত দুটো আলতো করে ওকে দাঁড় করালাম। হাঁটু গেড়ে বসে বললাম, মাথা নিচু করে ফুলটা ওর দিকে বাড়িয়ে দিলাম। আমি তোমাকে ভালোবাসি বর্ষা, তোমাকে অনেক ভালোবাসি। তুমি কি হবে আমার ভালোবাসার মানুষটি? তুমি কি হবে আমার শূন্য বুকটা ভরিয়ে দেওয়ার একজন? তুমি কি হবে আমার গভীর রাতে চাঁদ দেখার সঙ্গী? তুমি কি হবে আমার এই শূন্য কাঁধে মাথা রাখার ভালোবাসার মানুষটি? এরপর বর্ষা আমার মাথাটা উঠিয়ে আমার গালে একটা চুমু দিয়ে বলল, সত্যি রে, আমি তোকে তোর থেকে বেশি ভালোবাসতে পারবো না। আমার জীবন সার্থক তোর মতো ভালোবাসার মানুষ পেয়ে। আর আমি সার্থক আপনাকে পেয়ে। এই, একটু আগে না তুমি করে বললি, এখন আবার আপনি করে বলছিস কেন? আপনি আমাকে তুই করে বলছেন কেন? আমি আপনার স্বামী না? স্বামীকে তুই করে ডাকতে নেই। ইস, এসেছে আমার স্বামী রে। তুই তো একটা বাচ্চা, তোকে আমি তুই করেই বলবো। তাহলে আপনাকে আমি আপনি ছাড়া কিছু বলতে পারবো না, আপনি করেই বলবো। বর্ষাকে কাছে টেনে খুব জোরে জড়িয়ে ধরে বর্ষা আমার বুকে ওর বুক লুকে মুচকি মুচকি আসছে। আমি যেন ওকে বুকে পেয়ে জীবনে সুখ খুঁজে পেয়েছি। এই শোন। হ্যাঁ বলুন। বাইরে খুব সুন্দর চাঁদ উঠেছে, দেখবি? রাত কটা বাজে দেখেছেন? ঘুমাবেন না? তারপর আমার বুকে মাথাটা উঠিয়ে বলল, আজ রাতে কোনো ঘুম না, সারা রাত শুধু গল্প করব, বুঝলি? তারপর আমার হাত ধরে টানতে টানতে বেলকুনিতে নিয়ে গেল। আমার রুমের সামনে বেলকুনিতে একটি দোলনা ছিল। 6 বছর আগে আম্মু কিনে দিয়েছিল দোলনাটি আমার জন্য। গিয়ে সেই দোলনাতে বসলাম। বর্ষা আমার কাঁধে মাথা দিয়ে বসলো। দুজনের মাঝে এক ভালোবাসাময় নীরবতা। বর্ষা, কিছু বলবেন না? খুব ভালোবাসি তোকে, অনেক বেশি। আমার থেকে বেশি কিন্তু নয়। জানি তো, কিন্তু তারপরও খুব ভালোবেসেছি তোকে। ভালোবেসে যাব তোকে আমৃত্যু, শেষ নিঃশ্বাস পর্যন্ত। আপনাকেও। জানেন, আম্মুকে আজ খুব মনে পড়ছে। আম্মু যদি বেঁচে থাকতো খুব খুশি হতো এই দিনটায়। হয়তো এই শূন্যতাটা কখনো পূরণ করতে পারবো না, কিন্তু দেখে নিস, তোকে আর কোনো দিন কষ্ট পেতে দেব না। তোর চোখ দিয়ে আর এক ফোঁটাও পানি ঝরতে দেব না আমি। তোকে এত ভালোবাসবো, সমস্ত কষ্টগুলো ধুয়ে মুছে যাবে, দেখিস। প্রমিস রইল। ওর কথা শুনে ওর কপালে একটা চুমু দিয়ে বললাম, আমাকে পেয়েছি, আমার আর কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই। এরপর ও আমায় জড়িয়ে ধরলো। সারা রাত দুজনে চাঁদ দেখলাম আর গল্প করলাম। এভাবে শেষ হলো আমাদের কষ্টের সমাপ্তি। বর্ষাকে পেয়ে শুরু হলো আমার জীবনের নতুন ভালোবাসার অধ্যায়। সকলের কাছে দোয়া চাই যেন বাস্তব জীবনে বর্ষাকে নিয়ে সুখী হতে পারি। সো দর্শক বন্ধুরা, আজকের এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, পরবর্তীতে কেমন গল্প শুনতে চান সেটিও কমেন্ট করে জানাতে পারবেন না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।